ঘটে এবং তিনি বলছিলেন যে একটু আগেই আমাকে যখন অফ এয়ারে এর সাথে কথা হচ্ছিল উনি বলছিলেন যে এখন তিনি এত বেশি ইউজ টু হয়ে গেছেন যে অনেক ঘটনা তিনি খুব বেশি একটা কেয়ারও করেন না এবং এইরকমই একটা ব্যাপার মানে এত বেশি ইউজ টু হয়ে গেছেন এবং একটা ভিডিও তিনি আমাকে দেখালেন যে ভিডিওটা খুবই উইয়ার্ড এবং আমি সেই ভিডিওটা নিজেই দেখেছি এবং সেই ভিডিওটা আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন। সাইকা। অলরাইট, আমরা সাইকার ঘটনা শুনবো। সাইকা, কোথা থেকে শুরু করবো আমরা? আমি যে বাসাতে থাকতাম লাইক কল্যাণপুর, মানে আমার বাসা যে ওখান থেকে শুরু করছি। জি প্লিজ। আচ্ছা, প্রথম ঘটনা হচ্ছে আমি বেশ ছোট ছিলাম এন্ড আমি আমাদের ফ্রন্ট ইয়ার্ডে আই ওয়াজ জাস্ট ওয়াকিং বাই। তারপর ভাবছি যে কিছু হবে না, আমি অত বেশি বিশ্বাস করতাম না যে হ্যাঁ, অনেক কথা শুনছি যে হ্যাঁ অনেক কিছু আছে, আমাকে ওয়ার্নও করা হয়েছে, বাট উইদাউট কেয়ারিং আই থট যে হ্যাঁ আমি যাই, আমি একটু হাঁটি। তো আমি গেলাম, আমি গুনগুনাচ্ছিলাম একটা গান, হাম করতেছিলাম আর কেয়ার ফ্রি ছিলাম। আর আমাদের বাসার পাশেই একটা বাড়ি ছিল আর ওখানে বাঁশ ছিল, অনেকগুলো বাঁশ ছিল। তো আমি শুনতে পেরেছি যে অনেকে বলছে যে ওখানে বাঁশঝাড় আছে। বাঁশঝাড় কি আমি ঠিক জানি না, কিন্তু আমি পরে অনেকক্ষণ ধরে তাকায় থাকলাম, মানে এক্সপেরিমেন্ট করার জন্য যে হ্যাঁ কিছু আছে নাকি। তারপর আমি অনেকক্ষণ তাকাইলাম, তারপর দেখি যে গ্লোয়িং আইজ, চোখগুলো জল করতেছিল। হ্যাঁ, এন্ড আমি অনেক ভয় পেয়ে গেছি তখন। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে গেলে, আর ফার্স্ট না, এটা বলতে গেলে একটু সেকেন্ড অর থার্ড। আর আমি চিৎকার করছি আর আমি তাড়াতাড়ি করে আমার নানুর কাছে গেছি এন্ড আমি বলছি যে হ্যাঁ এটা হয়েছে। তারপর নানু আমাকে বললো যে হ্যাঁ তোমাকে বলছিলাম যে একা ওখানে হাইতো না, এটা একটা ঘটনা। তারপর আরেকটা ঘটনা হচ্ছে, আমার ওখানে ভিজিট করতে গেছিলাম, আমরা যখন ওখানে পার্মানেন্টলি থাকতাম না, উইন্টার ভ্যাকেশন ছিল, আমি স্কুল থেকে সরাসরি কল্যাণপুরে গেছি। তো রাত হয়ে গেছিল, উই ওয়ার অল স্লিপিং। আমার বোন হঠাৎ করে আমাকে বলতেছে যে ছেড়ে দাও। তারপর আমি বললাম যে কি হয়েছে, আপনি কিছু হয়েছে? ও তো ঘুমের মধ্যে কথা বলতেছে, তো বললো যে ছেড়ে দাও তোরসা, ছেড়ে দাও। ও ভাবছে যে আমি মনে হয় ওকে কোথাও, মানে একসাথে শুয়েছি তো খালামুনির সাথে, একটু কনজাস্টেড ছিল, তো ভাবছে যে আমি প্রবলেম, আমার কোনো ধাক্কা বা কিছু চাপ টাপ লাগতেছে, তো আমি সরে গেছি। তারপর কম্বলটাও সরাই দিছি। তারপর সে বললো কি হয়েছে হঠাৎ করে। ও পরে বললো যে ওর গলায় কে জানি ধরে রাখছে, গলা লিটারালি স্ট্র্যাঙ্গল করতেছে কে জানি তাকে। আমি পরে বললাম যে না, আমার মনে হয় ওর, মানে আই ডোন্ট নো, ওর হঠাৎ করে ব্রিদিং প্রবলেম হইলো। তারপর আমি বললাম যে কিছু না, তুমি শুয়ে যাও, আমি অনেক ওয়ারিড হয়ে গেছি। তারপর আমি বললাম যে হ্যাঁ চিল, কাম ডাউন। তারপর আমিও ঘুমানোর চেষ্টা করছি। তারপর কিছুক্ষণ জায়গায় রইলাম যে আমার একটু চিন্তা আসতেছিল। তারপর আমি হঠাৎ করে দেখি আমার পেটের উপর যে কম্বল, ওটা হঠাৎ করে ডেবে গেল, মানে ডেবে গেছে, পুরা ডেবে গেল, অ্যাজ ইফ কেউ কে জানি বসছে উপরে, বসতে যেরকম হ্যাঁ মানে ভাঁজ পড়ে এরকম। হ্যাঁ ভাঁজ, একদম ভাঁজ, মানে বসে গেলে যে একদম মানে পুরোপুরি ফিল করতে পারছেন যে কেউ একজন বসেছে। তারপর আমি ব্রিথ করতে পারতেছিলাম না। তারপর আমি করছি কি, লাইক as soon as possible আমি কম্বলটা সরাই ফেলছি। এন্ড তারপর দেখি যে হ্যাঁ, তারপর আমার কোনো উপায় ছিল না, আমি খালাকে উঠাইছি। খালাকে উঠানোর পর সে দমটম করে দিল। তারপর আমি শান্তি মতন ঘুমাইতে পারছি, বাট ততক্ষণ আমি কম্বলটা আমার গায়ে ততক্ষণ নেই, কারণ আই ওয়াজ স্ক্যার্ড যে কিছু আবার হয়ে গেলে। আচ্ছা, এটা একটা ঘটনা। তারপর আরেকটা হচ্ছে, আমার নানা মারা গেলেন আমার বিয়ের আগে। এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আমি কম্পিউটারে ফেসবুক করছিলাম, ফেসবুকে নর্মালি স্ক্রল করতেছিলাম, নাথিং ইম্পর্টেন্ট। জেগেছিলাম, ইট ওয়াজ মিডনাইট, সবাই খুব খুব মনফুল ইয়াতে ছিল, মুডে ছিল, খুব খারাপ লাগতেছিল সবারই মুড খারাপ ছিল, থাকারই কথা। তারপর আমি হঠাৎ করে দেখলাম আমার খাটটা হচ্ছে স্প্রিং বেড, তো স্প্রিং এর যে আওয়াজটা হইলো আমার খাটে, আর হঠাৎ করে বসে যাওয়ার একটা ভাঁজ আসলো আমার খাটে। আমি তখন ভয় পাই নাই, কারণ নানা মরে যাওয়ার পর একটা অরা আসছে আমার কাছে যে হ্যাঁ প্রবাবলি নানা বসে আছে, দেখতেছে। And I was so calm. I didn't plan to worry. তো আমি নর্মালি ওই নাইটটা I went through with that night.
আচ্ছা, আরেকটা ঘটনা হচ্ছে এখন লালমাটিয়ার দিকে আসি। লালমাটিয়াতে যখন আমি থাকা শুরু করি, আমার হাজব্যান্ড আর ওর ফ্রেন্ড মিলে খাবার, ওদেরকে মিষ্টি দেওয়া হয়েছিল, দই দেওয়া হয়েছিল একটা বাটিতে। আচ্ছা, তারপর ওদের খাওয়া শেষ হওয়ার পর ওরা নিচে গেলেন ওদের সিগারেট কিনতে। তারপর আমার জ্বর ছিল ওই রাতে, তারপর আমি শুয়ে থাকার প্ল্যান করলাম। তারপর হঠাৎ করে আমি শুনতেছি যে বাটির আর চামচের একটা আওয়াজ হচ্ছে, লাইক চামচ দিয়ে কেটে নিয়ে খাচ্ছে ওরকম একটা আওয়াজ, টিং 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 করে আওয়াজ হচ্ছে। তো আমি ভাবছি যে আচ্ছা না, এটা প্রবাবলি লাইক আমার চিন্তা ভাবনা এরকম আসতেছে, কারণ আমার ফিভার, উপর দিক দিয়ে আই এম ওয়ারিং টু মাচ। সো আমি একটু কনসেন্ট্রেট করলাম টু দ্য সাউন্ড। তারপর দেখি যে সাউন্ডটা তখন আসতেছে না। তখন আমি আবার ডিসাইড করলাম যে থাক, লেটস নট ডু দিস, আই উইল রেস্ট। যখন আমি আবার রেস্টে গেলাম, নট ওয়ারিং অ্যাবাউট এনিথিং, আবার সাউন্ডটা আসলো। আবার সাউন্ডটা টিং 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 করে আসলো ঘরের ভেতরেই। হ্যাঁ, আমার রুমের ভিতরে। আর ততক্ষণে আবার আসেও নাই, আর আমি প্রিটি মাচ অ্যালোন। সো একটু লাগছে, একটু ভয় লাগছে, কারণ আমার অসুস্থ ছিলাম। তারপর আমি ওভাবে অত দোয়াও জানি না যে দ্যাট উইল প্রোটেক্ট মি অর এনিথিং। তো ওরা আসার পর আমার একটু শান্তি লাগছে, এটা একটা ঘটনা। তারপর আবার চিটাগংয়ে গেছে ফর হিজ ফ্লাইং। তারপর আমি ওর সাথে ফোনে কথা বলতেছিলাম আমার রুমে, এন্ড আমরা হঠাৎ করে আমার উইন্ডো থেকে আওয়াজ পাচ্ছিলাম, একটা জিংলিং আওয়াজ, ছন 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 ছন। এটা কিন্তু আবার নুপুরের আওয়াজ না, লাইক নর্মাল একটা কি জানি বললেন আপনি, শেকার প্রবাবলি, হ্যাঁ একটা শেকারের আওয়াজ। সো এটা কন্টিনিউয়াসলি হচ্ছে 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 while I was talking to আবরার। তারপর আবরারকে আমি জিজ্ঞেস করলাম, আবরার আমি যখন থাকতাম না এখানে, তুমি কি কখনো এরকম আওয়াজ পাইছো এর আগে এরকম টাইমে? তারপর ও বললো যে না, ও অনেক ওয়ারিড হয়ে গেছে, আমাকে বললো যে তুমি নিচে গিয়ে ঘুমাও। আপনি কি ওই পাশ থেকে, ফোনের অন্য পাশ থেকে আপনি কি সাউন্ডটা পাচ্ছিলেন তখন? না, অ্যাবসলিউটলি নট। ওকে, আমি একদমই শুনতে পারছিলাম না, এন্ড অ্যাকর্ডিং টু হার ইট ওয়াজ লাউড এনাফ যে ফোনে শুনে যাওয়ার কথা। রাইট, বাট আপনি শুনতে পাননি কিছু। ওকে, তারপর ও আমাকে বললো তুমি নিচে যাও। তারপর আমি ওই পুরো কনভারসেশনের মধ্যে কিন্তু ওই আওয়াজটা হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। দ্য মোমেন্ট আমি বলছি যে না, আমি নিচে যাব না, I mean, it's enough. I had so many experiences with these things. What else could it do? Make noises and scare me? সেটাই, তখন আর ভয় পাওয়ার তখন আমার কোনো ভয় পাওয়ার আসতেছিল না। And I was talking to a brother, there's someone behind the phone. I'm not worried. তো the moment আমি এটা বলছি যে না আমি নিচে যাব না, ওই আওয়াজটা ওই মুহূর্তে বন্ধ হয়েছে। তখন আমার কাছে একটু অ্যালার্মিং লাগলো, একটু শকিং লাগলো যে হ্যাঁ, what was that? এটা কি ছিল? আচ্ছা, এটা একটা ঘটনা গেল। আমি আবার তখনও চিটাগংয়ে ছিলেন, এটা আমার বোন যখন থাকতে আসছিল, স্টে ওভার করতে আসছিল, আমরা ডিসাইড করছি যে আমরা রুফটপে একটু স্ট্রল করবো, নর্মাল কথাবার্তা বলতাম আর কি। তারপর আমরা টেবিলে ডিসাইড করছি যে আমাদের রুফটপে একটা টেবিল আছে, ওই টেবিলে আমরা বসেছিলাম। তো কথা বলতে বলতে আমরা একটু আকাশে তাকাইলাম, এন্ড দেখি যে একটা বল অফ ফায়ার ফ্লোট করে করে যাচ্ছে। কোনো নর্মাল ফ্লোট না, বাট ফ্লোট করে করে যাচ্ছে। মানে ভিডিও দেখলে বুঝবে না, মানে ভিডিও না দেখলে বুঝবে না। আমি বলি যে এটা হচ্ছে আপনার যেটা বাংলায় বলে মানে ছোট একটা মানে লাইট, আমি কি বলবো যে হারিকেন যদি ওপরে ওঠে, আমরা যেগুলো লণ্ঠন বলি, লণ্ঠন যদি ওপরে ভেসে বেড়ায় তাহলে যেরকম লাগবে, হ্যাঁ সেই রকম ধরনের কিছু একটা। কিন্তু ল্যান্টার্ন ব্যাপারটা কি, লাইক উপরে ইউ সি যে হ্যাঁ একটা পেপার কভার করতেছে, কিন্তু আমি কোনো পেপার দেখতেছি না একদম। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফোনে আপনি যেটা আমাকে দেখালেন রেকর্ডেড যে ভিডিওটা আমরা দেখলাম, সেই ভিডিও দেখে মনে হচ্ছে একটা বাল্ব টাইপের কিছু একটা বোধ হয়, তাই না? হলুদ যে বাল্ব গুলো আছে, উপর দিক দিয়ে হ্যাড আ রেড বর্ডার, মানে ফায়ার, একদম বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটা ফায়ার আকাশে ফ্লোট করে করে যাচ্ছে। তো আমি আমার বোন পরে একটু অনেক শকড হয়ে গেলাম, আচ্ছা এটা ভিডিও করা উচিত ছিল। তারপর দেখি যে সেকেন্ড লাইট কামস, তখন আমরা ধরে নিচ্ছি যে হ্যাঁ এবার তো ভিডিও করব। ভিডিও করার পর আমরা যখন ভিডিওটা আমরা আমাদের নিজেরা দেখার জন্য প্লে করলাম, তারপর দেখি যে না, ইটস নট দ্য লাইট that's scaring us or at all, কারণ জিনিসটা এত কামলি গেছে, আই মিন এত সুন্দর ভাবে গেছে জিনিসটা, it was pleasure to our eyes.
দেখতেই ভালো লাগছিল। দেখতেই খুব ভালো লাগতেছিল আর শান্তি লাগতেছিল। এন্ড যখন ভিডিওটা আমরা ছাড়ছি, একটা ট্রায়াঙ্গুলার শেপের লাইক তিনটা হোয়াইট লাইট হঠাৎ করে ভেঙে গেল লাইক ক্যামেরা থ্রুতে। ক্যামেরার অনেকটা আতশবাজি যেরকম ভাবে আসে এরকম ধরে, এবং কিন্তু জিনিসটা ট্রায়াঙ্গুলার ছিল। আর এটা কিন্তু আমাদের ভিশনে আসছে না। যখন আমরা দেখতেছি জিনিসটা, আমরা ভিডিও করতেছি, তখন কিন্তু আমাদের ভিশনে ওই লাইটটা আসেনি, কিন্তু ভিডিও যখন করছি ওই লাইটটা ভেঙে গেল এজ ইট সামথিং রান ওয়ে। তখন একটা শান্তি আসছে। নিচে গিয়ে আমি নানুকে বললাম, নানু অনেক মানে সে তো অনেক নামাজি, দোয়া টোয়া পড়লো। তারপর আমি বললাম যে নানু, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি, কিছু নিয়ে চিন্তা করে না, ডোন্ট ওয়ারি। পরে বললো যে আই টোল্ড ইউ নট টু গো আপ দেয়ার, আই টোল্ড ইউ নট টু স্টে দেয়ার। মানা করছিলাম, রুফটপে যে ছাদটা আছে সেখানে আমাকে মানা করছিল, আর রাত্রের বেলা স্পেশালি হাঁটতে মানা করছিল। বাট আই সিম্পলি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি এসবে অত কেয়ার করি না। কারণ কল্যাণপুর থেকে হয়ে এই পর্যন্ত যা যা হয়েছে, আবরারের বাসায় যা যা আমি দেখছি, ওটা অ্যাকচুয়ালি টু মি ইট ওয়াজন্ট অ্যাজ ব্যাড অ্যাজ হোয়াট আই ফেল্ট। আপনার কি মনে হয়, আমি যদি একটু অন্য প্রসঙ্গে আসি, যে আপনি বলছিলেন যে কল্যাণপুরে যখন আপনি ছিলেন তখন এরকম ধরনের ঘটনা ঘটছে, আপনি এখন লালমাটিয়ায় আছেন, সেখানে এরকম ধরনের ঘটনা ঘটছে, তার মানে ব্যাপারটা কি? প্রবলেমটা কি আসলে আপনি ক্যারি করে নিয়ে আসেন, এরকম কিছু মনে হয় আপনার কাছে? অ্যাকচুয়ালি না, এটা আমি ঠিক জানি না whether আমি ক্যারি করতেছি নাকি, বাট আই ফর শিওর when আবরার is with me, যখন আবরার থাকে আমার সাথে তখন কিচ্ছু হয় না। বাট এই বাসায় এমনিতেও আগে থেকে অনেক, আচ্ছা এটা তো আছে, তাহলে এই বাসায় that's actually another আগে থেকে story, যে এই বাসাতে মানে আগে থেকেই অনেক কিছু। ওকে সো এটা একটা জিনিস যে আগে থেকে এরকম কিছু ঘটে, এবং আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনি এটা সবচেয়ে বেশি। আমার এক্সপিরিয়েন্স, মানে আমি যখন এখানে মুভ ইন করছি তখন পর থেকে আমি এগুলো দেখছি। আমি যতক্ষণ থাকি আমার সামনে ভিজুয়ালি সেরকম কিছু হয়, বাট ফর হার, ওর প্রতি এগুলোর প্রতি অনেক সেন্সিটিভিটিটা বেশি, আর এতদিন ধরে দেখে আসতেছে যে আই থিঙ্ক মানে মেন্টালিও এটাতে অ্যাটিউন হয়ে আছে। তো যে ক্ষেত্রে আমরাও তো ফিল করতেছি না, আমরা হয়তো অত দেখতেছি না, কিন্তু ও এসে ঠিকই ঘটনাগুলো। আচ্ছা মানে সাইকা এই বাসায় আসার আগে আপনি কখনো এরকম উইয়ার্ড কোনো কিছু এক্সপেরিয়েন্স করেছেন কখনো? হ্যাঁ। আচ্ছা, আপনি করেছেন, এবং আপনি তার মানে আপনারা জানতেন যে এই বাসায় কোনো একটা প্রবলেম আছে। লালমাটিয়া কিন্তু একটা উইয়ার্ড একটা প্লেস কিন্তু, এবং এখানে অনেক কিছু ঘটে। আমি বাবু ভাইয়ের কাছে, বাবু ভাই একটু পরে জয়েন করবে, তার কাছেও শুনেছি যে এখানে অনেক ধরনের ঘটনা ঘটে, এবং বাবু ভাই আমি স্টিল আমি মনে করতে পারি যে জিনিসটা, সেটা হচ্ছে বাবু ভাই একজনকে নিয়ে আসছিলেন, আমার মনে নাই ওনার কথাটা, উনিও বলেন যে লালমাটিয়া খুব একটা উইয়ার্ড জায়গা যেখানে অনেক কিছু ঘটে। সো আপনি আগেও জানতেন যে এই বাসাটা ঝামেলা আছে? জি। থ্যাংক ইউ সো মাচ। আমরা বাবু ভাইয়ের কাছে যাবো এরপরে, এবং এরপরে তার আগে আমি কিছু SMS পড়বো। অলরাইট, আমি দেখতে পাচ্ছি যে আমাকে মানিক গাজীপুর থেকে SMS করেছেন, এবং SMS করে বলেছেন একটু বাংলা বললে ভালো হয়। ওকে, অলরাইট, আমরা যারা আসেন, যারা আসেন তারা খুবই ন্যাচারালি কথা বলে আপনাদের সাথে, এবং সেটাই মনে হয় উচিত। তারপরেও আমরা চেষ্টা করছি, ডেফিনেটলি আমরা চেষ্টা করবো, অবশ্যই ভাইয়া। নিলয় আমাদের SMS করেছেন নরসিংদী থেকে, এবং আমাদেরকে সোহাগ ময়মনসিং থেকে SMS করেছেন, আই লাভ ভূত FM। আমরাও আপনাকে অনেক অনেক লাভ করি, এবং আশা করছি সবসময় আমাদের সাথে থাকবেন। এবং SH আবরার হবিগঞ্জ হাজারীবাগ থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন মিম নারিন্দা থেকে। রুবেল আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন যে ভূত FM এ যদি ভূতেরা এসে গল্প বলতো তাহলে কেমন হতো, খুব মানে আপনাদের জন্য হয়তো ভালো হতো, আমার জন্য মোটেই ভালো হতো না। সো এই প্ল্যান একদম মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে। তন্দ্রা আমাদের SMS করেছেন, এবং তিনি টিপু সুলতান রোড থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলছেন যে লাইফে যা ঘটে সবই কি ভূত নাকি অন্য কিছু? আমি আপনার কোয়েশ্চেনটা আসলে বুঝি নাই। আমাকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন SMS করেছেন, এবং লিখেছেন যে ভূত FM ইজ দ্য বেস্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে MD মিনহাজ SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি আমিরা, এবং এছাড়া আমাদেরকে ফয়সাল SMS করেছেন সিদ্দিক খান জুগাইন থেকে, আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি শ্রাবণ সিলেট থেকে SMS করেছেন, ডোনা আমাদের SMS করেছেন আমাদেরকে জাওয়াদ সহ আরো অনেকে, আমি ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন আমাদেরকে, এবং
আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি যে অনেক ভয়ের পিকচার, খুব ভালো লাগছে। মুন পুতুল আমাদের এসএমএস এখানে কমেন্ট করেছেন, এটা লিখেছেন ফেসবুকে আমাদের পেজে। এবং এছাড়াও একা একা শুনছেন লিখেছেন এ আর আলমগীর, আমাদেরকে সম্রাট লিখেছেন নাইস, আমাদেরকে ফাহিম আহমেদ এসএমএস করে লিখেছেন যে তিনি এসএমএস না ফেসবুকে লিখছেন যে তিনি ছাদে বসে শুনছেন আমাকে। এছাড়াও বিথি আক্তার বলেছেন আরো ভয় চাই, আমরা ট্রাই করবো আপনাকে আরো ভয় দেওয়ার। আমাদেরকে এছাড়াও আল ফাহাদ লিঙ্কন এখানে কমেন্ট করেছেন। এছাড়াও আরো অনেকেই আমাকে এখানে লিখেছেন। রাসেল আউসাম তৌহিদ তমাল আমাদের লিখেছেন এটা। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি শিরি শিহাব লিখেছেন যে ভাইয়া অনেক ভয় পাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে সমস্ত ঘটনা আমরা শুনি সেই সমস্ত ঘটনাগুলো যদি আমাদের লাইফে ঘটে, আমাদের সামনে যদি ঘটে, তাহলে পুরো জিনিসটা অন্যরকম হয়ে যায় এবং পুরো জিনিসটা তখন বোঝা যায় যে কতটা ভয়ের। আমরা যদি আপনি যখন শুনবেন তখন শোনার সময় আপনি যদি একটু ফিল করার চেষ্টা করেন যে ঘটনাটা আসলে কি ঘটেছিল, তাহলে আসল মজাটা পাবেন। আমি একদমই অন্য কোনো কারণে বলছি না। আপনি শোনার সময় যদি একটু শোনেন, বোঝেন যে জিনিসটা আসলে তখন কি ঘটেছিল, তাহলে আমাদের আসলে শোনার সময় অনেক কিছু ডিস্টার্ব করে। যেহেতু এখানে সবাই লাইফের সত্যি ঘটনাগুলো বলেন, আমাদের মাথার মধ্যে একটা ব্যাপার কাজ করে, যাচ্ছে যা বলছে নাকি সত্যি। এই জিনিস যখন কাজ করে তখন আমাদের লিসনিং অনেক প্রবলেম হয় এবং আমরা মানে আসলে ঠিক সেভাবে কনসেন্ট্রেট করতে পারি না। এনিওয়েজ, একটা ঘটনায় যাই। আমাদের কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা পড়ে ফেলি আমি। যিনি লিখছেন তিনি যেভাবে লিখছেন সেভাবে পড়ছি। প্রথমে সালাম জানাই, কিছুদিন আগের ঘটনা। নরসিংদী শহরের একটি হাসপাতালে আমি ডিউটিতে ডাক পাই। যথারীতি সেখানে গিয়ে উপস্থিত হই। আমাকে থাকতে দেওয়া হয় 3 তলার একটি কেবিনে। রুমটা বেশ বড়, 2 রুম, 2টা বেড ছিল কেবিনের ভেতরে। আমি গোসল সেরে একটু বিশ্রাম নিতে থাকি। কয়েকজন কর্মচারী কিছুক্ষণ পর পর এসে সালাম দেন এবং একটি প্রশ্ন করেন যে স্যার আপনি কি এখানেই থাকবেন? আমি বলি হ্যাঁ, কেন? ওরা বিস্ময়কর ভাবে তাকিয়ে থাকে এবং বলে যে কিছু না স্যার। রুমটা আমার কাছে প্রথম থেকেই কেমন জানি লাগছিল। আমি মোটেও পাত্তা দেইনি, কারণ আমি ভয় ভীতি খুব কম পাই। রাত 1 ছিল। 3 তলাতে কেবল আমিই ছিলাম। রাতে হঠাৎ আমি খেয়াল করলাম রুমের ভেতরে কে যেন একবার দরজা দিয়ে ঢুকছে, আবার দৌড়ে সোজা বাথরুমে গিয়ে থামছে। লাইট অফ থাকায় আমি শুধু শব্দটা শুনছিলাম। প্রথমে ভেবেছিলাম নিচতলা থেকে কোনো রোগীর বাচ্চা হয়তো ভুল ক্রমে এসেছে। আমি একটি ধমক দিয়ে বললাম, এই বাচ্চা বের হও এখান থেকে। আমি তখনও খাটের ওপর। রুমের লাইট অফ। পরিষ্কার বুঝতে পারলাম বাথরুম থেকে একটা বাচ্চা বের হয়ে দরজা খুলে বাইরে চলে গেল। আমি উঠে দরজা ভালো করে অফ করে আবার ঘুমালাম। রাতে আবারও দরজা খোলার আওয়াজ পেলাম। কে যেন ঘরে প্রবেশ করলো এবং এবার আমি কিছুটা অবাক হলাম, কারণ আমি নিজেই দরজা বন্ধ করে এসেছিলাম। আমি কিন্তু তখনও ভয় পাইনি। আমি কৌতূহলে বসেছিলাম এবং বসে বসে অপেক্ষা করছিলাম কি হয় দেখার জন্য। অন্ধকারে আবছা ছায়ার মতো একটা বাচ্চা ঘরের ভেতর প্রবেশ পথ দিয়ে ঢুকে সোজা বাথরুমে ঢুকলো। আমি অবাক হয়ে শুধু দেখলাম। ওই সময় মেডিকেল সায়েন্সের কোনো ব্যাখ্যা আমার কাছে মিলছিল না। মনে মনে ভাবলাম এবার যদি বাচ্চা বাথরুম থেকে বের হয় তাহলে আমি তাকে ধরবো। কিছুক্ষণ বাদে আবার পায়ের শব্দ পেলাম। ওটা আমার বেডের কাছে আসা মাত্র আমি কাছে এগিয়ে গেলাম, আর তখন বাচ্চাটা আমার দিকে ঘুরে তাকালো। আমি দেখতে পেলাম তার চোখ দুটো। এবার বাচ্চাটা একটা লাফ দিয়ে জানালা দিয়ে বের হয়ে গেল। এবার আমি খুব ভয় পেলাম, কারণ জানালায় গ্রিল ছিল। রাতে আমি আর ঘুমোতে পারলাম না। সকালে জানতে পারি ওই রুমে একটা বাচ্চা বাথরুমে বড় বালতিতে পড়ে মারা যায়। এরপর থেকেই ওই রুমে অনেকেই ভয় পেয়েছে। ভালো লাগলে পড়ে শোনাবেন। হাসপাতালে ডিউটি করতে গিয়ে এরকম অনেক ঘটনা ঘটেছে, সুযোগ হলে শেয়ার করব। লিখেছেন ডক্টর বিপ্লব, এবং ডক্টর বিপ্লব রেস কোর্স কুমিল্লা থেকে আমাদের এই ঘটনাটা পাঠিয়েছেন। বিপ্লব, আমরা অপেক্ষায় থাকলাম আপনার নেক্সট স্টোরিজ এর জন্য এবং আশা করছি আপনার কাছ থেকে খুব দ্রুতই আমরা আপনার নেক্সট ঘটনা যেগুলো আছে, আরো যে সমস্ত ঘটনা রয়েছে সেই সমস্ত ঘটনাগুলো জানতে পারবো। ঘটনা আরো আপনাদেরকে জানাবো। তার আগে একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো এবং থাকবে বাবু ভাই। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুড। The night comes alive.
আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে ভূত এফএম এবং আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 এফএম। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং এই মুহূর্তে আমাদেরকে জয়েন করছেন বাবু ভাই। সো আমরা তার কাছে যাব এবং সরাসরি তার ঘটনায় যাব। এবং আপনারা কিন্তু SMS করতে ভুলবেন না। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদের লেখার কোনো দরকার নেই, তারা সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিবেন আমাদের কাছে। আর যারা ফেসবুক আমাদের সাথে কানেক্টেড থাকছেন তারা চলে যান www.facebook.com/radio.furti। চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। থ্যাংকস রাসেল ভাই। কিছু আপনার এইমাত্র লালমাটিয়া সম্পর্কে কিছু কাহিনী শুনলাম। রাইট। এন্ড অ্যাজ ইউ নো যে আমি আগেও বলেছি পুরো মোহাম্মদপুর প্যারামিটারের কথা। তো লালমাটিয়াটা সম্বন্ধে কিছু বলতে চাই যে অনস আপন এ টাইম, মানে বেশ 20-25 বছর আগেও লালমাটিয়া এতটাই নীরব থাকতো রাতের বেলা যে মানুষ মানে মুভ অ্যারাউন্ড করতো না। বিশেষ করে কিছু কিছু গলি আছে যেগুলো নাকি খুব মানে আপনার ব্যারেন থাকতো, এমনকি এখনো থাকে। আপনি এখনো যদি আপনি খুব গভীর রাতে, মানে গভীর রাত না, 10টা-12টার পর লালমাটিয়া কিছু কিছু জায়গায় যান, সে জায়গায় এখনো নীরব থাকে। রাইট। স্পেশালি যেখানে একটা মাঠ আছে, মাঠের আশেপাশে অঞ্চল, ওখানে কিছু বাসা আছে। যেমন আমি জানতাম একটা বাড়ির কথা, আমি জানতাম যে বাড়িটা আগে মানে বলতো যে এখানে হন্টেড, এখানে বাড়ি করতে গেলে দে হ্যাভ টু লাইক গিভ অ্যাওয়ে সামথিং লাইক দ্যাট, কিছু একটা করতে হবে, তাকে কিছু দিতে হবে। তো ফাইনালি ওরা বিল্ডার্স কে দিয়ে বাড়িটা করে ফেলে সামহাও। এখন আরেকটা বাড়ি আছে যেটা এখনো আছে, সেটা এখনো করতে পারেনি। বাউন্ডারি দেওয়া এবং বাসার ভেতরটাই আপনার স্পুকি, আপনি গেটের ভিতরে প্যারামিটারটা দেখলে আমার ভয় লাগবে রাতের বেলা, এবং বেশ জমাট বাঁধা অন্ধকার থাকে। ওই বাসাটা এখনো মনে হয় হন্টেড। এরকম আরো কিছু বাসা আছে, মানে একদম 27 নাম্বার থেকে শুরু হয়েছে। আর 27 নম্বর পর থেকে ঠুকলে আপনি লালমাটি এই সাইডটা পুরাই পাবেন। রাইট। এন্ড মানে অনস ইউ জাস্ট ট্রাভেল ফার্দার, আপনি যদি লালমাটিয়া থেকে বের হয়ে আসতে করে টাউন হলের দিকে চলে যান, ওই পাশেও কিন্তু অনেক হন্টেড এরিয়া আছে। মানে এদিকে গেলে মোহাম্মদপুরের মধ্যেই হন্টেড অনেক জায়গা আছে, পুরোনো এলাকা এটা। আমার মনে আছে যে ছোটকালে ওই যে উনি একটু বললো যে ছাদে ওই যে উঠে দেখছে আগুনের গোলক, এগুলো ছোটকালে আমিও দেখছি। আমি আগুনের গোলকের ব্যাপারটা কিন্তু আমি মানে অনেক জায়গায় শুনেছি, এবং আমি এইটা মানে যারা বিশ্বাস করতে যাদের কষ্ট হবে তাদেরকে একটু বলি, শুধু আগুনের গোলক না, আমি শুনেছি আগুনের চেয়ারও নাকি অনেকে দেখে। এটা বেশিরভাগ ঢাকার বাইরে দেখেছি, শুনেছি মানুষের কাছে যে আগুনের হুইল চেয়ার টাইপের চেয়ার দেখেছে, মানে ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছে। বাট আমার চোখে আমার এই মোহাম্মদপুর এলাকাতেই দেখা, আমি মানে দেখেছি যে আমি তখন ছোট, আমি আসছি দেখছি যে এক পাশ থেকে একটা বিশাল আগুনের গোলক, সেটা প্রায় আপনার সেটা হবে লাইক 2-3 ফিট ডায়ামিটার, উড়ে আসলে একটা বিল্ডিং এর ছাদে গেল, তারপর এটা নাই। এবং আমি পরের মুহূর্তে সেটা দেখে চেষ্টা করে পাইনি। এবং যে বাড়ির ছাদে নেমেছে বাসাটা কিন্তু এখনো আছে, একই রকম আছে, জাস্ট কিছু রিনোভেশন করেছে। এটা এখনো দোতলা বাড়ি, এবং বাড়িটার উপরে একটা রুম ছিল, সেই রুমটা পরিত্যক্ত থাকতো। আমরা ছোটকালে খেলতে খেলতে ওখানে চলে গিয়েছিলাম। তো বাড়িতে যিনি থাকতেন তিনি বললো যে এই তোমরা এখান থেকে যাও, ছাদে উঠবা না। কেন? মানে ছাদে উঠবা না, মানে এই রুমটার ধারে কাছে আসবে না তোমরা। উকিয়ে দেখছি রুমের ভেতরে একটা পুরানো এরকম বিছানার মতো খাটের মতো আছে, একটা টেবিল আছে, সব ধুলা পড়া, মানে আপনার মাকড়সার জাল দিয়ে ঘেরা চারিপাশে। লাইক কাইন্ড অফ যদি কোনো বাড়ি ওয়াইন্ড আপ হয় না তো মাকড়সার ওয়েব দিয়ে চলে যায়। আমি এটা তো বুঝলামই না যে জিনিসটা যে উনি বলছিলেন যে চামচ নাড়ার শব্দ, চামচের এই ব্যাপারটা তো আমার সাথেও ঘটেছে। ইনফ্যাক্ট আপনি জানেন নিশ্চয়ই, বাসায় ঢোকার আগে দেখলাম যে কিচেন থেকে ডাইনিং রুমে পর্যন্ত কে যেন যাওয়া আসা করছে, ইলেকট্রিসিটি ছিল না, এবং ভেতরে কে যেন নিচ্ছে, খাওয়া দাওয়া চলতেছে ভেতরে, এবং আবারও কিচেনে যাচ্ছে, কারো কিছু লাগবে কিনা এরকম পানি ঢালার শব্দ, নানা রকমের শব্দ। এবং ফাইনালি যখন চাবি, মানে আমি নিচে নেমে গিয়েছিলাম ইনফ্যাক্ট, এবং ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি ওর ওপরে উঠিনি। সো এরকম ঘটনা ঘটে। তো বাবু আপনি যে লালমাটিয়াতে এই সমস্ত ঘটনা ঘটে, আপনার ভাড়াটিয়ারা জানে? না, আমার বাসায় ঘটে না। আপনার ভাষায় ঘটনা, আপনার ভাষা একদম সিক্রেট। ফাইন, আমরা ঘটনা চলে যাই। ঘটনা এটা হচ্ছে আরেকটা হন্টেড এরিয়া নিয়ে, দ্যাট ইজ উত্তরা। উত্তরা কিন্তু বেশ হন্টেড প্লেস, যাই জানেন। এখানে শিহাব নামে একজন আমাকে এই ঘটনাটা বলেছে যে সে তখন 13 নম্বর সেক্টরের কাছে থাকতো, এন্ড দ্যাট ওয়াজ ভেরি আন্ডার ডেভেলপ দ্যাট টাইম। মানে ওখানে এখনো তো, মানে এখনো না, বাট তখন আরো ছিল না আর কি। আচ্ছা। তারা মনে করেন যে অনেক চিপ রেটে জায়গা পেয়ে ওখানে জায়গা কিনে নেয় তারা,
তো যখন জায়গা কিনে তার বাবা চিন্তা করে যে আশেপাশে নাই, মানে ফাঁকা জায়গায় করছে, তো কেমন হবে বাড়ি করলে এখানে, কিন্তু তাদের বাড়ি করতেই হবে ওখানে। সো দে ওয়ার ওয়ান অফ দ্য লাইক ফার্স্ট পিপল টু লিভ দেয়ার, মানে প্রথম তারা ওখানে মানে আবাস করে। তো বাড়ি ওখানে করে বাড়ির কাজ শুরু করে তার বাবা। সো ইট ওয়াজ হার্ড যে সন্ধ্যার পরে তার ওখানে থাকতে হতো, যে মানে দেখতে হতো কে কি কাজ করছে না করছে। এবং কাছাকাছি নাকি নদী ছিল একটা, খুব কাছেই নদী বা লেক ছিল। তো ওখানে যখন বসে থাকতো অনেকের সাথে কথা হতো। তো রাতে কথা বলতে বলতে ওনার আবার একটু ওই শিহাবের আব্বার আর কি, ওনার একটু মানে একটু এই অতিলৌকিক ব্যাপার সম্বন্ধে, সুপার ন্যাচারাল ব্যাপার সম্বন্ধে মানে আগ্রহ বেশি ছিল। উনি আলাপ করতো ওখানে যে গার্ড ছিল, গার্ডের সাথে বলতো যে তোমরা এখানে লোকাল পিপল, এত অন্ধকার, কিছু নাই, তোমরা দেখো না কিছু? তারা বলে না স্যার দেখি না। তারপর একদিন বলে স্যার অনেক কিছু তো দেখি, আপনি এগুলো শুনলে ভয় পাবেন, বাড়ি করতেছেন এখানে, বাড়ি আপনার হবে, আপনি একা থাকতে চাইবেন না। বলে না তুমি বলো, অসুবিধা নেই, আমি ভয় পাই না এসে। তো বলে যে আপনি একদিন থাকেন স্যার, রাত থেকে যান আমাদের এখানে, আপনি যেটা সম্বন্ধে আগ্রহ সেটা আপনি পাবেন। তো উনি বলে থাকবো কেমনে, আমার তো চলে যেতে হয়, এই দূরে মোহাম্মদপুরের ওদিকে বাসা। বলে আচ্ছা আপনি তারপরে থাকেন একদিন। তো উনি একদিন না মানে কোন একটা কারণে ওনার একটা সাপ্লাই ছিল বা সামথিং, মানে নট ইন্টেনশনালি বাট হি স্টেইড দেয়ার, উনি থেকে যায় ওখানে, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি। তো উনি নিচে থেকে কোথায় থাকবে, উনি মনে করে যে এখানে তো রুমের মতো বানাইছে একটা, ওখানে আপনার ওই ম্যানেজার যে লোক কেয়ারটেকার থাকে ওর বিছানায় তার শোয়াটাও দেন। উনি করে কি মানে কমফোর্টেবল ফিল করার জন্য, মানে দোতলার ছাদের ঢালাই হয়ে গেছিল, ওখানে উঠে যায় চেয়ার নিয়ে, বলে যে আমি এখানে বসছি, তুমি পারলে আমাকে ওই চাটা এনে দাও, আমি এখানে বসে থাকবো, চা খাবো। তার চারিপাশে বাতাস, উনি দূরে দেখতেছে ওই যে নদীর মতো জায়গাটা। তো এই সময় উনি ফিল করে এক সময় যে ওনার পেছনে, উনি যেখানে বসে আছে ওনার পেছনে মনে হয় 2-3 জন মানুষ কথা বলতেছে দাঁড়ায় দাঁড়ায়, মানে যে চেয়ারে বসে আছে পেছনে কেউ কথা বলতেছে। তুমি তাকায় দেখে কেউ নাই, হাত কিন্তু ফাঁকা, কিন্তু ওনার তাকানোর সময় মনে হচ্ছে যে কেউ একজন মানে খুব সেফলি মুভ করে গেছে পিছন দিয়ে। আচ্ছা, ওনার হ্যাঁ ফিল করে গেছে, ওনার শরীরে হি হ্যাড গুজ বাম্প, মানে খুব ভয় পেয়ে যায় উনি। তো উনি উঠে একটু হাঁটা চলা করে আবার বসে, এবং এখন মনে হচ্ছে যে সিঁড়ির কাছে কেউ কথা বলতেছে, এই যে ওঠার যে সিঁড়িটা, ওখানে দাঁড়ায় কথা বলতেছে। তো উনি তখন উঠে ওখানে যেতে কেউ নাই। তো উনি যেহেতু এই জিনিসগুলোতে বিশ্বাসী ছিল, উনি দোয়া দুরুদ পড়ে উনি আগে নিজের শরীর বন্ধ করে উনি ওখানে বসে থাকে অনেকক্ষণ। তারপর উনি ম্যানেজারকে ডাক দেয়, এই অমুক বলে ডাক দেয়, তো ম্যানেজার আসে, এসে বলে তুমি কি এখানে যখন থাকো তুমি কি এরকম কাউকে দেখো মানুষের? তো বলে কি স্যার কি বলবো, ভয় পাবেন না তো, আপনি এখানে আসেন কে? হ্যাঁ, সারা রাতে এখানে ফাল পড়ে মানুষ। তো মানে এই কনস্ট্রাকশন সাইটে সারা রাত মানুষ ফাল পড়ে, মানে মনে হয় ছাদের মধ্যে অনেক মানুষ, হ্যাঁ গল্প করতেছে, দৌড়াদৌড়ি করে, 2 তলায় ধুমধাম শব্দ করে, কাঠ ফালায়, কাঠ নাড়ায়। তুমি কি বলো? বলে হ্যাঁ। বলে স্যার এখানে একটা ব্যাপার আছে, এই যে এখানে নদী, এখানে মাছ মারে, তো এখানে কিছু খারাপ জিনিস আছে, মানে তাদের ভাষা তাহলে পিশাচ। সেকেন্ড থিং, এই জায়গাটা একসময় এত বেরেন ছিল, মানুষ অনেক এসে মানে মানুষ টুন করে ফেলে যেত, অনেক আগের ঘটনা বলে যে এরকম হতো আর কি এই সময়। তো অনেক আজে বাজে জিনিস এখানে এরকম চলাফেরা করে। তো উনি মানে শুনে মানে একটু ভয় পায়। এনিওয়ে তারপরে ঘটনা, উনি চলে যায়, একসময় ওদের বাড়ি কমপ্লিট হয়, 3 তলা পর্যন্ত তৈরি করে ওনাদের বাড়িতে উনি চলে আসে, কিন্তু কোনো ভাড়া দিয়া পায়নি ফার্স্টে। তো যেটা হতো, ওনারা থাকতে হচ্ছে একদম টপ ফ্লোরে, নিচের ফ্লোরে চলাফেরা করতে, যেহেতু ভাড়া দেয়নি, খালি নিচে। তো ওই শিহাব যিনি, তো ওনাকে রুম দেয়, তখন উনি মনে হয় কলেজে পড়ে বলছিল। তো উনি ওই ওনার রুমটা থাকে হচ্ছে বাসার সামনে, জানলা দিয়ে আর কি ওই ইগুলো দেখা যায় আর কি, বাইরের অঞ্চলগুলো। একদিন শিহাব আপনার ঘুমিয়ে আছে বিছনায় ওখানে থাকার সময়, হঠাৎ করে খেয়াল করে যে রুমের যে দরজার কাছে একটা মনে করেন ছায়ার মতো একটা কিছু, মানে সামথিং হ্যাজ এ শেপ, ঠিক দরজার কাছে দাঁড়ায় আছে। ও মানে শুয়ে থেকে এটা মানে সে দেখছে। তো অনেকক্ষণ ফ্রিজ মতো থাকে, দেখে যে নড়ে না চড়ে না এরকম দাঁড়িয়ে আছে। সে চোখ বন্ধ করে সে ঘুমানোর চেষ্টা করে। তো এর পর দিন যেটা হয় যে সে যখন ঘুমাইছে, সে ফিল করে যে তার বিছানাতে কেউ আছে, বিসাইড হিম, একটা মানে লিভিং কিছু থাকার কথা না। তো সে লাফ দিয়ে উঠে পড়ে সে লাইট জ্বালায়, কিছু নেই বিছানার মধ্যে। এবং তারপরে ওরা যেটা ফিল করে যে বাসার মধ্যে সব জায়গায় মনে হয় যে ওই উপস্থিতি গুলা, কেউ বসে আছে, কেউ নড়তেছে, এবং মানে খুব ভয়ের ব্যাপার স্যাপার। তো ওর বাবা যেহেতু বিশ্বাসী ছিল, ওর বাবা করে কি হুজুর একদিন নিয়ে আসে, এসে হুজুর দিয়ে বলে যে বাসাটা আপনি বন্ধ করে দেন। তো হুজুর বলে যে আমি আপনার বাসা বন্ধ করে দিচ্ছি, আপনি এমন একটা জায়গায় বাসা পড়ছেন, ব্যারেন জায়গায়, এইসব জায়গায় সাধারণত খারাপ জিনিস ঘোরাফেরা করে। তো আপনি যেটা করবেন, ছাদে মানে কাউকে যেতে দিবেন না, মানে হাঁটা চলা সন্ধ্যার পরে কেউ ছাদে না যায়, ভর দুপুরে ছাদে যেতে দিবেন না, ছাদ জিনিসটাকে
প্রোহিবিট করে দিল। এই ছাদের কথা কিন্তু একটু আগে আমরা শুনেছি একটা ছাদ কিন্তু অ্যাকচুয়ালি মানে যারা এইসব ব্যাপারে সাবধানতা করেন, যেমন আপনার হুজুর বা মানে যারা এই ধরনের জিনিসগুলো সলিউশন দেন, তারা কিন্তু সবসময় বলেন, আমিও শুনেছি বারবার, যেহেতু আমার অনেক এদের সাথে অনেক কথা বসা হয় এই ব্যাপারে, বলেছে ছাদ হচ্ছে এমন একটা জায়গা যেটা নাকি অনেক অশরীরী জিনিসের চলাফেরার জায়গা। এটা মোটামুটি যে কোনো বাড়িরই হতে পারে। ওরা আকাশ দিয়ে চলাফেরা করে এবং ওই ছাদগুলো হচ্ছে তাদের ওই জায়গাটাই আর কি। এবং নির্মাণাধীন তারা ওই ছাদের মধ্যে রেস্টিং গ্রাউন্ড হচ্ছে নির্মাণাধীন বাড়িগুলো, ওগুলো ছাদে বসে তারা রেস্টিং গ্রাউন্ড, সেখানে মানুষজন কেউ নাই। মানে ওই ধরনের জিনিসগুলো ঠিক ওই ধরনের মানে এটা তো আপনি একদম হুজুরদের কাছে শুনছেন, ব্যাপারটা একদম মানে ওদের কাছে মানে ব্যাপারটা অন্যরকম। শুধু হুজুর না, এটা আমি ধরেন অনেকে যারা নাকি আপনার ডিমোনোলজি নিয়ে কাজ করে তাদের কাছে শুনেছি। এটা ফ্যামিলিতে, প্রত্যেক ফ্যামিলিতে, শুধুমাত্র যে সাইকা বলছিলেন ওনার ফ্যামিলিতে না, ম্যাক্সিমাম ফ্যামিলিতে কিন্তু একটা জিনিস শোনা যায় যে ওই যে সন্ধ্যার সময় ছাদে যেও না, ছাদে যেও না, মানে কতগুলো সময় প্রোহিবিট করে দেয়। তো ওইভাবেই ওনাকেও প্রোহিবিট করে যে আপনার বাসার কেউ যাতে ছাদে না ওঠে। যেটা হয় শিহাবের বোন, মানে সে অ্যাকচুয়ালি শি ডাজন্ট কেয়ার, কারণ সে হচ্ছে আপনার মানে ইয়াং, তার এখন অ্যাসোসিয়েশনও নাই ওখানে, সে যাদের সাথে মিশতো তাদেরও পায় না, সেই ছাদেই সময় কাটায়। তো ও ছাদে যায়, ছাদে যাওয়ার পরে একদিন সে দুপুরবেলা ছাদে ওঠে, কড়া রোদ্দুর। তো ছাদে আসার পরেই তার আচরণগুলো চেঞ্জ হয়ে যায়। ছাদ থেকে নামার পরে সে কেমন নাম কথা বলে না, খুব কম বলে, তারপরে আচরণগুলো খারাপ করে, অ্যাজ লাইক পজেসড পিপলের মতো আচরণ করে। আর তখন মানে ওই বোনকে নিয়ে সমস্যা হয়, যেহেতু মেয়ে মানুষ কাউকে জানাতেও চায় না। দেন হোয়াট হ্যাপেন, যে তারা ওখান থেকে আর হুজুরে নিয়ে আসে, ওই হুজুর এসে তাকে আপনার ওই দোয়া টোয়া বলে ছাড়ায়। কিন্তু যেটা হতো ওদের বাসায়, তারপরে বোনটাকে মানে ছাড়ানোর পরও যেটা ফিল করতো যে ওই রুমের মধ্যে যখন থাকতো হঠাৎ করে টেম্পারেচার ফল করতো। আচ্ছা, এটা গরমকাল মানে আপনার মনে হচ্ছে যে একসময় এমন একটা আনটলারেবল টেম্পারেচার চলে আসতো, এমন ঠক 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 করে কাঁপতো। আর ওইটা হলে ওর বোন চিৎকার করতে আসতেছে আসতেছে। আমি তো এটা শুনছি অনেকে টেম্পারেচার কনজিউম করে এরকম টাইপের। হ্যাঁ, মানে এটা তো অনেক রকম গবেষণায় বের হয়। তো অনেকে বলেছে যে এরা কি করে, হিটটা হচ্ছে এদের একটা এনার্জি সোর্স, সেটাকে তারা আপনার সোক করে নিয়ে নেয়। তখনই যেটা হয় আপনার ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, অ্যাবজর্ব করে নেয়। তো ওর বোন এই জিনিসগুলো বলতো, এবং ওদের বাসায় নাকি দেখতো প্রায় ওই যে তারপরে মানে ছাড়াই দেওয়ার পরে দেখতো যেটা, একটা কালো কুকুর দাঁড়ায় থাকতো, এবং কুকুরটা মানে ওই সিঁড়ি করে উঠে আসতো। এটা ওর বোন দেখতো, শিহাব নিজেও দেখেছে। এবং পরবর্তীতে ওই যে হুজুরের সাথে কথা, হুজুর বলছে যেটা আপনার বোনের থেকে ছাড়াইছি সে এখান থেকে যায় না, সে বাসার আশেপাশেই থাকে। তো পরবর্তীতে বাসা ডেভেলপড হয়েছে এবং ভাড়াটি আসছে, তখন ওদের এই জিনিসগুলো কমে গেছে। এখনো সে বলছে যে ইফ ইউ কাম টু আওয়ার হাউস, আপনি অ্যাবনর্মাল জিনিসপত্র আপনি করবেন, দেখা যেতে পারে, মানে ইটস নট অবভিয়াস যে দেখবেনই, দেখা যেতে পারে। মানে এখন তো অনেক নগরায়ন হয়েছে, অনেক রাস্তাঘাট হয়ে গেছে, বাট স্টিল বলছে আপনি এখনো মানে হয়তো আপনি একটা ফিল করতে পারেন। উদ্ভট জিনিসপত্র এখনো ঘটে, যেমন ওদের এক ভাড়াটিয়ান নাকি একজন খাটের থেকে উঠে গেছিল উপরে, এবং মানে এটা আমি কমনলি কিন্তু অনেকের কাছে শুনি উঠে যাওয়া। হ্যাঁ, তারপর নাকি দোয়া টোয়া পড়ে নামাইছে, এই আর কি। ওকে, আমরা আবারও চলে আসবো, আবারও ফিরে আসবো ওর কাছে। আমরা আপাতত কিছু SMS পড়ি। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করছেন মিলন, তারা 4 ফ্রেন্ড মিলে ভূত FM শুনছেন আমাদেরকে। এছাড়াও গোলাম রাব্বি SMS করছেন মিক্সউড ঢাকা থেকে, এবং তিনি বলেছেন যে তিনি কিছু গ্রামের ঘটনাও শুনতে চান, সেগুলো আছে। আমরা আসলে এখন ঢাকা কেন্দ্রিক কিছু ঘটনা শুনছিলাম এতক্ষণ, সেগুলো আসবে একের পর এক আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে আচ্ছা SMS করেছেন দেখতে পাচ্ছি সোহেল রানা, এবং তিনি রসুলপুর থেকে SMS করেছেন, লাইট অফ করে ফেলেছেন তিনি এবং শুনছেন ভূত FM। আমাদেরকে শুভ্র চিটাগাং থেকে লিখেছেন যে ভূত FM শুনছেন, এবং সঙ্গে আছেন তার ওয়াইফ নুদরাত। আমাদেরকে GM শাহরিয়ার কবির খুলনা থেকে SMS করেছেন এবং লিখেছেন যে অল দ্য বেস্ট ভূত FM আমাদেরকে। এছাড়াও সাইমুর সাইকার, আচ্ছা 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 তিনি হচ্ছে SMS করেছেন। আচ্ছা, পাপড়ি আমাদের SMS করেছেন ভূতের গলি লালমাটিয়া থেকে। আমাদেরকে পিয়াসা SMS করেছেন মুন্সিগঞ্জ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি রণ মিরপুর থেকে আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন সিদ্দিক জুরাইন থেকে। এছাড়াও SMS করেছেন আমাদেরকে কবি জিঞ্জিরা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মামুন আল আমিন এবং শামিম আমাদেরকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে সামিহা চিরং থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন এখানে দেখতে পাচ্ছি বাহার আলম গাজীপুর থেকে SMS করেছেন। লিজা এবং রনি বরিশাল থেকে SMS করেছেন। ডিকে রাজ আমাদের SMS করেছেন শান্তিনগর থেকে। স্বপন DMCH থেকে SMS করেছেন এবং তিনি বেশ প্রশংসাই করেছেন। নারায়ণগঞ্জ থেকে আমাদের
আমাদের SMS করেছেন, নামটা লেখেননি, আমাদেরকে সাকিব SMS করেছেন, আমাদেরকে পৃথ্বী। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু খেলা চলছে, আপনারা মাঝে মাঝে খেলা দেখতে দেখতে যারা শুনছেন তারা আমাদেরকে জানিয়ে দেন মাঝে মাঝে স্কোর, আমরা জানতে পারবো যাই এখানে আছি। ওকে, আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছেন। রনি আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম আমাদেরকে, এছাড়াও নীলাঞ্জনা লিখেছেন আই লাভ ভূত এফএম আমাদেরকে দেখতে পাচ্ছি। অনেকদিন পর ভূত এফএম শুনছেন আমির শিপলপ, এছাড়াও আমাদের এখানে বলেছেন সাইফ লিখেছেন যে বাংলাদেশ রক্স, আমাদেরকে নাইস লিখেছেন মোবাইল, আচ্ছা এমডি বেল্লাল হোসেন একসাথে একদম লিখেছেন, এই জন্য বুঝতে পারিনি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করছেন ভালো লাগছে ভাই, বিশ্বাস মনির লিখেছেন আমাদেরকে। আমি অনেক অনেক আজব বলবো না, অনেক আনকমন নাম পড়ি, ফেসবুকের নামগুলো খুব, আমি ভূত এফএম এর এই পেজে মানে রেডিও ফুটের পেজে না ঢুকলে জানতামই না আসলে। নীল আকাশের পাখি লিখেছেন যে আউটস্ট্যান্ডিং হচ্ছে, আচ্ছা বাংলাদেশের খেলার কথা বলেছেন তিনি। এছাড়াও আমাদেরকে আরো অনেকেই এখানে কিন্তু কমেন্ট করছেন, আপনি ইচ্ছা করলে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই সেখানে গিয়ে জানাতে পারেন আপনার মতামত। আমরা চলে যাব আরো একটা বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি। যাওয়ার আগে জানিয়ে যাই কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে আমাদেরকে অডিও ক্লিপটি ইমেইল করে দিতে পারেন। আর যারা আমাদের ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকছেন তারা চলে যান www.facebook.com/radio.furti। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো একটু পরে। আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, আর চলছে ভূত এফএম এবং আমি রাসেল আছি সাথে। আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো একটু অন্যরকম, উইথ গ্রামীণ ফোন, এবং আপনারা সাথে থাকলে আমরা যেতে চাই আরো বহুদূর। সো আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটা আমরা আবারও যাবো সাইকার কাছে। মগবাজারের একটা ঘটনা রয়েছে, সেই ঘটনা একটু শুনে আসি। সাইকা, কি হচ্ছিল মগবাজারে? একটা ঘটনা ঘটছিল, এন্ড আমার ছোট বোন নেইবারের বাচ্চাদের সাথে খেলতো, অনেক খেলতো। সো আমি আরো বাসায় থাকতেও খেলতো আর অনেক ফাজলামি করতো আমার সাথে। সো আমি লাঞ্চ করে আমি একটা ঘুম দিছি, নর্মাল ঘুম, মানে খুব লাইট একটা ঘুম, আমি উঠে যাব ওরকম। তো হঠাৎ করে আমার কানে কি জানি এসে হাসলো, লাইক করে হাসলো। তারপর আমি ঘুম থেকে উঠলাম, আমি অনেক শক ছিলাম কিছু ফর মোমেন্ট। পরে আমি চিন্তা করলাম যে না, আমার ছোট বোন মনে হয় ফাজলামি করতেছে। আমি আমার রুমের দরজাটা খুলে আম্মুর কাছে গেলাম, আম্মুকে বললাম যে হ্যাঁ আমার ছোট বোন কই, ওকে লুকাইছে এটা করে। তারপর আম্মু বললো যে কি করছে, আমার কানে এসে কি হা হা করে হেসে সে চলে গেল। তারপর আম্মু বলছে না, ও তো এই 20 মিনিট ধরে সে বাইরে খেলতেছে, ওর এই যে লবিতে খেলতেছে ওর ফ্রেন্ডের সাথে। তখন আমি খুব শকড হয়ে গেছিলাম। তারপরের দিন আর কি, ওই রাতে আমি ওই জিনিসের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি যে হ্যাঁ যে আছো, আমাকে তো একটা কিছু করে দেখাও, আমি তাহলে বিলিভ করব যে তুমি আসলে আসো। আমি বলছি যে কালকে আমাকে একটু আগুন দিয়ে কিছু দেখাও। এটা কি আপনি মানে একদম নিজের মনে মনে বলেছেন না? নিজের মনে মনে বলছি, একদম নিজের মনে মনে বলছি, মানে একটা প্রুফ পাওয়ার জন্য যে হ্যাঁ আছে নাকি আছে। কারণ ওটারও আগে আমার রুমের লক সে খুলতো, মানে কি জানি থাকতো, আমি রুমের লকটা খুলতো, আমি আম্মুকে ব্লেম করতাম, পরে আম্মু আমার উপর চলে যেত যে না আমি করি নাই এটা। তো এনিওয়ে এটা করার জন্য আমি বলছি যে তুমি যদি কেউ থেকে থাকো, ইফ পসিবল আমাকে কালকে আগুন দিয়ে কিছু দেখাও। আমি তো এটা লাইক সিম্পলি একটা মুভ করছি টু সি ওয়েদার ইট এক্সিস্ট। তারপর
কালকে আম্মু আমাকে বললো যে হ্যাঁ ফায়ার সার্ভিস ডাকতেছি। আমি পরে বললাম যে কি হয়েছে, তারপর সবাই চিল্লাচিল্লি করতেছে আগুন ধরছে আগুন ধরছে আগুন ধরছে। তারপর আমি বুঝতে পারলাম না যে এটা কি হয়েছে, মানে হোয়াট হ্যাপেন্ড। তারপর আমি নিচে গেলাম, পরে দেখি যে আমরা এই পর্যন্ত টিল দিস ডে আমরা এখনো জানি না ওই আগুনটা কেমনে আসছে আর নেবারের গাড়িটাই কেন হার্ম হয়েছে। আরেকটা কথা কি, আমি ওই জিনিসটাকে বলছিলাম যে যাই করবা আমার ফ্যামিলির কোনো হার্ম করবা না, এবং সেটাই হয়েছে। আর সেটাই হয়েছে। আর আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি নাই যে নেবারের কোনো হার্ম হবে। এটা সিম্পলি একটা আমি বলবো যে কখনো ট্রাই করতে না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা আছেন তারা হচ্ছে মানে আসলেই মানে কোনো সময় এরকম ট্রাই করেছেন কিনা যে হয়তো বলতেই পারেন যে হ্যাঁ কোনো কিছু যদি থাকে তাহলে আমাকে আওয়াজ দাও। আমার মনে হয় এই টাইপের জিনিসে যাওয়াই উচিত না। হয়তো কিছুই ঘটবে না, আবার যদি ঘটে তাহলে আপনি এত বেশি ওই বিশ্বাসটাকে আঁকড়ে ধরবেন, এত বেশি তখন এই জিনিসগুলোতে বিলিভ করা শুরু করবেন, এটা আপনার জন্য একটা ডিস্টারবেন্স। তো আমার মনে হয় যে এই টাইপের কোন চেষ্টায় যাওয়াই উচিত না। আমি বিশ্বাস যারা করেন তাদেরকেও বলছি, যারা বিশ্বাস করেন না তাদেরকেও বলছি। এবং এটা হচ্ছে আমার কোন ধরনের কোনো মানে কি বলবো যে আপনাদের অ্যাডভাইস না, এটা সাজেশন বলতে পারেন। যাই হোক, আমরা চলে যাবো বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাইয়ের কাছে আরো একটা ঘটনা হচ্ছে, সেই ঘটনাটা আমরা একটু শুনবো। বাবু ভাই, এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা গ্রামের ঘটনা রাসেল ভাই। এটা আপনার সাতক্ষীরার কাছে একটা জায়গা থেকে একটা নিলয় পাঠিয়েছিল আমাকে। তো শুরু করি ঘটনাটা। জি প্লিজ। ওকে, আর একটা কথা বলে নি এর আগে। হ্যাঁ রাসেল ভাই, এই জাস্ট কলিং মানে কাউকে ডাকা, যে মানুষ বলে যেটা দেখাও, জাস্ট দ্য সেম থিং পিপল এই যে আউইজি বোর্ড নিয়ে যেটা করে, একই জিনিস কিন্তু। বাট অ্যাকচুয়ালি যদি কেউ এই কাজটা করে সে কিন্তু আসলেই কিছু না কিছু দেখে। ইট ইজ এ মাস্ট। আমার তো সেটাই মনে হয়, কারণ ব্যাপারটা হচ্ছে ওই বোর্ডে আমি বসে যখন কনসেন্ট্রেট করে কাউকে ডাকছি, সে যদি ওই জায়গায় এসে হাজির হয় তাহলে সে আমার কথা শুনছে। সেম থিং হচ্ছে যে যদি আসলে আমি মোটামুটি মানে বুঝতে পারি বা ফিল করি যে আমার এখানে কিছু একটা আছে, এবং আমি তাকে যদি ডেকে ফেলি অবশ্যই মানে ওয়েদার সে মানুষটা বুঝলো কি বুঝলো না, দ্যাটস নট দ্য ফ্যাক্ট, সে কোনো না কোনো একটা অ্যাকশনের মধ্যে দিয়ে যাবে। ওয়েদার তার একটা বাজে কিছু, আপনি এটা বিলিভ করেন? অবশ্যই অবশ্যই। আমি মানুষকে দেখেছি এরকম বলে, মানে হি জাস্ট সেইড যায়, বলছে যে না এরকম থাকলে কিছু হলে আমাকে দেখা দাও, তারপর ওর হাসছে যে আমার সাথে দেখা দাও। হ্যাঁ, আমরা কিন্তু উল্টাটাও শুনেছি ভূতে ফেবে বারবার, যে অনেকে এরকম আছেন যে খুব সাহসের সাথে বলছেন যে আমার রুমে যা আছে দেখা দাও, জাস্ট গেট আউট, মানে আমি এটা দেখতে চাই না। এটা কাজ করে কাদের সাথে, এটা কি আপনি যদি কোনো প্রপার্টির লিগ্যাল ওনার হন, মানে আপনার এই প্রপার্টিটা মানে আপনার মানে বাবার সূত্রে পেয়েছেন, মানে উত্তর হেরিটিক্যালি আপনি পেয়েছেন, অথবা আপনার নিজের কেনা মানে সঠিক টাকা পয়সা সবকিছু সমৃদ্ধ করে আপনি কিনছেন জিনিসটা, মানে কারোর কাছে জোর করে নেওয়া না, বা দখল করে না, বা চুরি বাটপারি করে না। আপনার যদি লিগ্যাল ওনার হন, ইউ হ্যাভ এভরি রাইট টু টেল এনিবডি টু গেট আউট অফ দ্যাট হাউস। আপনি কাজ সবাইকে বলতে পারেন, মানে এটা এবং চলে যায়। এটা কিন্তু একদম মানে ধর্ম মতো। আমি তো অনেকের কাছে শুনেছি, মানে একজন দুজনের কাছে শুনলে হয়তো জিনিসটা বিশ্বাসযোগ্য ছিল আগে, তবে অনেকের কাছে। কিন্তু আমি এটা দেখেছি, কেউ বলেছে যে আমি বিশ্বাস করি না, হ্যাঁ আমি বললে আমার দেখাক, হ্যাঁ এরকম বলছে অবিশ্বাসী। আমি সেই ভদ্রলোকে শিখছি, একটু পরে সিঁড়ি দিয়ে নামতে যে ধাপ করে পড়ে গেছে, একদম মুখটা নিচে পড়ছে তার, এবং ইট ওয়াজ কোয়াইট মানে অকওয়ার্ড, মানে ওইভাবে পড়ার কথাই না তার। সে কিন্তু বুঝতেই পারেনি, সে মনে করছে এটা একটা দুর্ঘটনা, বাট অ্যাকচুয়ালি রিলেট করলে কিন্তু অনেক কিছুই আসে এরকম। আপনাদের জিজ্ঞেস করে আমরা একটা আলোচনা করছিলাম, আপনাদের ভালো লাগছে তো? ভালো লাগলো অবশ্যই SMS এর মাধ্যমে জানাবেন, নাহলে আমরা শুধু ঘটনাই বলে যাবো। বাট আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো একটু আলোচনা হওয়া জরুরি ছিল, এবং আমার কাছে ভালো লাগলো জিনিসটা, যে মানে এই ব্যাপারগুলো খুবই মানে আজব, যে আমি একটা জিনিস যদি সত্যি আসলে বিশ্বাস না করলে অনেক কিছু কিন্তু আমরা ওভারলুক করে যাই। বাট তখন আমরা কি করে জিনিসটাকে অন্যভাবে রিলেট করি, যে এটা এইভাবে হয়েছে, হতেই পারতো। আমি জানি যে এখনো মানে আমরা মানে আমাদের এই পেনিট্রেশন থেমে নাই। তো আমি একটা জিনিস বলবো, যে অনেক হয়তো নতুন আজকে আমাদের সাথে জয়েন করে, তাদেরকে বলবো যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করছি, আমি অনেকবার বলেছি, যারা নতুন শুনছেন তাদের জন্য বলছি, যে আমরা রাস্তাঘাটে সবসময় চলাফেরা করি, বাসে গাড়িতে সবসময় চলাফেরা করছি, আমরা অসংখ্য মানুষের সাথে রেগুলার আমাদের দেখা হয়। আমরা কিন্তু কোনো মানুষকে গায়ে হাত দিয়ে বলি না, ভাই আপনি মানুষ না অন্য গায়ে হাত দিলে কি ঘটবে সেটা পরবর্তী হ্যাঁ একদম, মানে তখন আমরা জানি না যে আমাদের চারপাশে যে চলাফেরা করছে এরা আসলে কারা। হ্যাঁ সেটাই। একটা ছোট কথা বলতে চাই, বড় প্রশ্নই তো যে আমি কে রাইট। ছোট কথা বলতে চাই রাসেল ভাই, এটা হচ্ছে যারা বিশ্বাস করে না তাদের জন্য। আমি এরকম অনেক অবিশ্বাসী মানুষকে দেখেছি যে এমন কিছু সিচুয়েশনে পড়েছে যে কেউ নাই, মানে সে ভয় পায় না, সে বলতেছে যে আই ডোন্ট গেট স্কেয়ার্ড। ওকে, তাকে আমি নিয়ে গেছি ওরকম একটা জায়গায়, ধরেন শ্মশান টাইপের একটা জায়গায়, এসে আমি বলছি তুমি যাও আমি আসতেছি পরে। সে কিন্তু যায় না, হেঁটে সামনে যায় না,
তাহলে তুমি তো বিশ্বাস করো না, কি ভয় পাচ্ছ তুমি? তাহলে আপনি বলেন যে বিশ্বাস করে না, সেও ভয় পাচ্ছে, কিসের ভয় পাচ্ছে সে, আপনি বলেন। এক্স্যাক্টলি, আমি একটা জিনিস বলি, ভয় শুধুমাত্র প্যারানর্মাল কোনো কিছু ঘটলে যে ভয় পেতে হবে তাও না। আপনারা যারা এখন মোবাইল হাতে নিয়ে এই মুহূর্তে আমাকে টেক্সট করছেন, যারা এই মুহূর্তে বাটন প্রেস করছেন, সেই কাজটা আপনাকে কে করতে বলছে? আপনি হয়তো যারা যে এই মাত্র টেক্সটটা করে মোবাইলটা ডান পাশে রেখেছেন বা বাম পাশে রেখেছেন, কে আপনাকে ইনফর্ম করছে আসলে যে কি করতে হবে? মানে এটা তো আলাদা একটা ব্যাপার যে রাইট রাইট আমার ভেতরে যে মানুষটা যা আমি করতে চাই রাইট সেই জিনিসটা আমাকে কে বলে দেয়, বা কে? Right. আমি হাত নাড়ছি এখন কথা বলতে বলতে, এটাই বা কেন হচ্ছে? তার মানে কেউ একজন আগে মানে জিনিসটা ডিসিশনটা নেওয়া হয়ে গেছে যে আমি এবার হাতটা এভাবে নাড়বো, এভাবে না, right. এবং সেই জিনিসটা ঘটছে তারপর। ঘটছে, যাই হোক, অন্যদিকে যাচ্ছি আমরা। আচ্ছা ওকে, কাহিনীতে চলে রাসেল ভাই। এটা আপনার ওই যে নিলয় বলেছে ফ্রম আপনার ওই কি যেন বললাম না, এটা আপনার সাতক্ষীরার কাছে, দ্যাট ইজ ক্লোজ টু সুন্দরবন, হুম, এরকম এলাকায়। তো ওই জায়গাটা বেশ মানে ব্যাকওয়ার্ড টাইপের, কারণ ওখানে এত বেশি মানে সভ্যতা বেশি যায় না। হুম, তো ওরকম একটা গ্রামে থাকতো, তো ওদের কাছাকাছি একটা জায়গায়, তো একটা বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করতো আর কি। So ওদের ওখানে জাস্ট কাজের মেয়ে বলতে যেটাকে বোঝায়, তারা হচ্ছে আপনার কিছু খাওয়া এবং টাকার জন্য আর কি আসে। তারা ধরেন বাড়ির সব কাজই করে, ওই খড় নিড়ানো মানে যা যা আছে বাড়িতে, হুম, এরকম করতো। তো যেটা হয় যে ওই বাড়িতে এরকম কাজ করতে করতে সে একদিন আপনার কি যেন একটা ভুল করে, সাম মিস্টেক করে, করার পর ওই বাড়ির যে মালিক থাকে সে তাকে মারে, হুম, মানে একটা লাথি মারে, এবং লাথি মারাতে সে খুব মানে ইনজোর্ড হয়ে যায় আর কি। ইনজোর্ড হওয়ার পরে সে তো খুব টেনশনে পড়ে যে যে কি হলো না হলো, মেয়েটা মানে পড়ে আছে। তখন সে ভয় ভয় কি করে, তখন সে একজনকে ম্যানেজ করে, একজন মানুষকে ওদের এলাকারই, বলে কি একে একে যে তোর বাসায় মানে পাশের গ্রামে পৌঁছে দিয়ে আসো। এনিওয়ে সেই লোক যায়, তাকে পাশের গ্রামে দিয়ে আসে, এবং এরপরে আর কোনো খোঁজ খবর নেয় না ওরা, কি হলো হোয়াট এভার। তো এর মধ্যে একদিন ঘটনা যেটা ঘটে, ওই ওই গ্রামেতেই আপনার একজন মানুষ সন্ধ্যার সময় আসতেছে আর কি। তো এরকম একটা রাস্তা, পাশে হচ্ছে আপনার গাছগাছালি, বাঁশঝাড়, এসে মানে কোনো একটা রাস্তা, এবং যেহেতু সুন্দরবনের কাছাকাছি, ওখানে অনেকেই ভয় পায়, পশু পাখি মানে বাঘ আসতে পারে রাতের বেলা, এসে পড়ে মাঝে মাঝে লোকালয়। তো ওই জায়গাটাতে মানুষ খুব একটা তখন মানে দেখা যায় না, সন্ধ্যার পর থেকে মানুষ সরে যায়। তো সে লোকটা আসতেছে, তখন সন্ধ্যা ঘনে আসতেছে, সে দেখে যে বাঁশঝাড়ের নিচে কে যেন একটা বসা, মেয়ের মতোই আর কি, চুল একটু বেড়ে আছে, মুখটা ঢাকা, এবং সে কাঁদতেছে খুব হু হু করে, মানে বিশাল একটা শব্দ করে আপনার কাঁদতেছে। তো লোকটা একটু ভয় পেয়ে যায়, লোকটা ভয় পেয়ে কি ভাবে কাঁদতে, মানে শব্দটাই তার বুকে একটা কাঁপন ধরে আর কি, কান্নার শব্দই। আচ্ছা, এবং এই সন্ধ্যার সময় এরকম একটা শব্দ। হুম, তো এই যে কান্নার শব্দ শুনে সে কিছুক্ষণ থমকে দাঁড়ায় থাকে, যে ঘটনাটা কি, কে কাঁদতেছে এরকম সময়। এবং ওই সব গ্রামে মানুষ চেনে যে এই বাড়ির, সে সেই বাড়ির। এবং মেয়েটার গায়ে যে কাপড়টা ছিল, মানে আধা অন্ধকারে যেটা দেখা যাচ্ছে, যে সেটা হচ্ছে আপনার খুব মানে আর কি মানে খুব মানে ইসের কাপড় না আর কি, মানে খুব ভালো কোনো কাপড় না, মানে খুব মানে যদি কেউ দামি কোনো কাপড় পরে সেরকম না, ঠিক আছে। হুম, তো এই কান্নার শব্দ শুনে সে কিছুক্ষণ থমকে দাঁড়ায়, তারপর সে কাছে যায়, কাছে যায়, বলে কে কে এরকম করে ডাকতে থাকে। তখন একসময় মেয়েটা এরকম তাকায় উপর দিকে, তাকানোর পরে সে হঠাৎ করে তার চোখে ভাসে যে এই মেয়েটাকে আমি দেখছি, এটা আমাদের এখানে কাজ করতেছে। এবং মেয়েটা কাঁদতে কাঁদতেই তাকে বলে যে আমার মারলো কেন, আমার মারলো কেন, এরকম বলে। তো সে আবার থামকা দেবে, তো কে মারছে কে মারছে। তো মেয়েটা হঠাৎ করে হেসে দেয়, হেসে দিয়ে সে বাঁশঝাড়ে পাশে ঢুকে যায়। তো ওই লোকটার মনে করেন যে গার শীর্ষে নিয়ে একটা অবস্থা চলে আসে, তার হাসিটাই এত ভয়ঙ্কর ছিল, অ্যাবনর্মাল টাইপের। এনিওয়ে সে হেঁটে হেঁটে তারপরে বাড়ির দিকে যায়, বাড়ি থেকে যেয়ে সে তার বাসায় বলে যে আমি এরকম একটা মেয়েকে দেখছি ওখানে কাঁদতেছে, হুম, এরকম দেখে মনে হলে আশেপাশে কোথাও দেখছি মেয়েটাকে, কোনো কাজ মানে বাসায় জোগাল খাটে আর কি কাজ করে। হুম, তো বাসায় তার ওয়াইফ বলে যে ঠিক না, এইভাবে দেখছে, এইভাবে তো সাধারণ মানুষ থাকে না সন্ধ্যার সময়, সে কাজের মেয়ে হোক যাই হোক, সে তার বাসায় থাকবে বা চলে যাবে। গাছের তলে বসে মারামারির কাহিনীকে আমি দেখতেছি, বাট ওই লোকটাকে বলে যে তুমি এক কাজ করো, তুমি গোসল করে আসো, এগুলো ভালো না। তো লোকটা গোসল টোসল করে আসে, তার খুব জ্বর আসে রাতের বেলা, এক্সট্রিম জ্বর আসে, জ্বর আসে, অসুস্থ হয়ে যায় সে। তো তার বউ মানুষকে ডাকে, ওই যে কবিরাজ টবিরাজ ডাকে, এবং বলে যে আমার হাজবেন্ড তো অসুস্থ হয়ে গেছে। তো বলে কি কারণে, বলে যে এরকম আমি সন্ধ্যার সময় সে আসতেছিল, এরকম দেখছে। তো কবিরাজ বলে যে এই যে কোথায় দেখছে, এখানে এসে। বলে কোন বাড়ির জোগাল, খোঁজ নিতে নিতে দেখে যে ওই বাড়ির, এবং কথাটাও বলে মারলো কেন। তখন বলে যে ওই মেয়েটাকে তো পাঠিয়ে দিচ্ছে বাড়িতে, সেইখানে সন্ধ্যার সময় আসবে কেন, এসে হ্যান তাই বলে। তো বলার পরে মানে কথাবার্তা হয়, ওই বাড়ির মানুষ একটু এড়ানোর চেষ্টা করে ব্যাপারটা, তো এইভাবে চুপ হয়ে যায়। তারপরে দেখে যে এরকম আরো দু একটা বাড়িতে হুম, ওই যে কান্নার শব্দ দেখা যাচ্ছে, উঠানের মধ্যে কাঁদতেছে,
হ্যাঁ, উঠানের মধ্যে বসে কাঁদতেছে, এবং ওই আরেকটা লোকের নাম বলা শুরু করে, যে লোকটা আপনার তাকে নিয়ে গেছিল, সেই লোকটার নাম বলা শুরু করে। তো একদিন এই মানে যেটা হয় যে ওই যে লোকটা তাকে এগিয়ে দিতে গেছিল তার বাড়িতে, ও তার বাড়ির সামনে এরকম মানে ওই কান্নার শব্দটা আসে, এবং মানে তার বউকে অনেক কথা বলে ওই কান্নার শব্দটাই, এবং মানে খুব মানে আপনার মানে আজে বাজে কথা ওই লোকটার সম্বন্ধে, এবং গালাগালি করে বলে। তো ওই মহিলা বলতেছে যে, এবং কয়েকজন মানুষ একটা অ্যাওয়ার হয় যে এখানে একটা মেয়ে এরকম বলতেছে, এবং অনেকেই দেখছে গ্রামে এইভাবে, এটা কি, এবং মেয়েটা কেউ দেখে না, পরে হয়ে গেছে। তো যাই হোক, এটা নিয়ে দু একজন আলোচনা করে, তো ওই লোককে জিজ্ঞেস করে যে তুমি কি করছো, তোমার ওই মেয়ে মানে কাজের মেয়ে, তাকে দেখা যায় সে তোমার বাসায় থাকে না, কোথায় থাকে, তার বাড়িতে যায়। তারপর যে খবর নেয়, খবর নিয়ে ওই মেয়ের গ্রামের বাড়িতে যায়, সে বলে সেই বাড়িতে আসে নাই, পৌঁছায় নেই। তখন ওই লোককে ধরে তারা, লোকটাকে যে নাকি তাকে নিয়ে গেছিল তাকে ধরে, যে তোমার নিয়ে যাওয়ার কথা ছিল, তুমি কি হয়েছে? তো লোকটা তো বলে যে না, আমি তাকে পৌঁছায় দিয়ে আসছি, আমার কোনো আমি কিছু করি নাই, মানে আমি তো পৌঁছায় দিয়ে আসছি, আমি জানি না। তো একদিন ওই লোকটার ওয়াইফ আপনার পুকুরে গেছে গোসল করতে দুপুরবেলা, তো সে দেখে যে পুকুরের পাশ থেকে একটা ওই যে ভেসে উঠছে পানির মধ্যে মাথা, এবং দেখে যে ওই মেয়েটা, এবং তাকে জড়ায় ধরে। সে খুব ভয় পায়, জড়িয়ে ধরে একদম জড়ায় ধরে সে খুব ভয় পায়, এবং সে সেন্সলেস হয়ে যায়, কেননা সে মানে এমন ভাবে ধরছে, এবং গা ছিল নাকি সম্পূর্ণ ঠান্ডা, যে জড়ায় ধরছে। তো সেন্সলেস হয়ে যায় সে, সেন্সলেস হয়ে যাওয়ার পর তখন তো পরে তাকে উঠে আনে এসে করে, তখন তার হুশ যখন ফিরে তখন জিজ্ঞেস করে, তখন সে মেয়েটা বলতেছে, তার ওয়াইফ বলতেছে যে আমি অমুক, মানে ওই মেয়েটার নাম নিয়ে বলতেছে, হ্যাঁ অমুক ওই লোকটার কথা বলছে যে তাকে আগে দিছে, বলছে যে সে আমাকে অত্যাচার করছে, অত্যাচার করে আমাকে মাটিতে পুঁতে রাখছে, আমার বাচ্চা তোরা, এরকম করতেছে, এবং খুব মানে পজেসড আচরণ আর কি। তখন তাকে রেখে গ্রামের মানুষজন ওই মহিলার কথা শুনে বলে যে আমি যাবো এখানে। তো যে দেখে যে একটা নির্জন এরকম একটা ছিল, ওটার পাশে যে মানুষ যায়, যে দেখে এক জায়গা থেকে মানে আপনার মানে আজে বাজে গন্ধ আসছে, পচা টাইপের। তো উঠায় মাটি খুঁড়ে দেখে যে ওই পচা গলা লাশ প্রায় ডিকম্পোজড, তো উঠায় নিয়ে আসে মেয়েটার। তখন এই লোকটার সম্বন্ধে বলে, তাকে আপনার গ্রামবাসী ধরে মারে, পুলিশে দেয়, এবং ওই আস্তে ধীরে ওই তখন এক হুজুর এসে ওই মহিলাকে বলে যে তুমি চলে যাও এর কাছ থেকে, ইটি পড়ে তাকে মানে আপনার কি করে, তো ওই লোকটাকে পরে মেরে ধরে পুলিশে দেয় তারা। অলরাইট, এটা হচ্ছে ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা কিছু SMS পড়বো, এবং আমাদের SMS অলরেডি করে ফেলেছেন, দেখতে পাচ্ছি যে চিটাগাং থেকে, আচ্ছা চিটাগাং থেকে যিনি করেছেন তার নামটা পড়তে পারলাম না, পিয়াল আমাদের সাতক্ষীরা থেকে SMS করেছেন, এবং আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। সাদ্দাম জুথি আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, লিখেছেন ভূত FM নাইস হচ্ছে আমাদেরকে। এছাড়াও কায়েস কবির নেত্রকোনা থেকে SMS করেছেন, এবং লিখেছেন সো নাইস ভূত FM আমাদেরকে। MD ইফরান SMS করেছেন নবাবপুর থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাম। এটা কিন্তু নতুন, আমাদের বার্থডে গেল কয়েকদিন আগে, আপনি জানেন ভূত FM এ, তারপরে কিন্তু নতুন ভাবে কিছু মিউজিক আমরা নিয়ে এসেছি আপনাদের এটা মানে আপনারা বহুদিন ধরে আমাদেরকে বলছিলেন যে এরকম কোন একটা কিছু করা যায় কিনা, তো আমরা মিউজিক চেঞ্জ করেছি, আরো অনেক কিছু চেঞ্জ আসছে সামনে, এবং সত্যি সত্যি চেঞ্জ পাবেন, এবং সেটা এই বছরের মধ্যে ডেফিনেটলি, এবং এই 1-2 মাসের মধ্যেই। আমরা বেশি দিন আপনাদেরকে আর মানে আপনাদের ধৈর্যচ্যুতি করবো না আর কি। প্রিন্স আমাদের লিখেছেন কুচুক্ষেত থেকে, এবং আমাদেরকে তিনি বলেছেন যে তার কাছে অবশ্য ডিসকাশনের সাথে স্টোরি বেশি ভালো লাগে। সাব্বির আমাদের SMS করেছেন হাজারীবাগ থেকে, মঈন দাস আমাদের SMS করেছেন ওয়ারি থেকে, এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হরেবল, এবং তিনি স্কেয়ার্ড তাই লিখেছেন। আমাদেরকে SMS করেছেন রজনী, এবং তিনি অনেক ভীতু বা ভূত FM শুনতে তার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদেরকে পৃথ্বী SMS করেছেন, এবং লক্ষ্মীপুর থেকে তিনি SMS-টি পাঠিয়েছেন। আমাদেরকে সামিহা চিটাগাং থেকে SMS করেছেন, এবং আজকে ফার্স্ট তিনি SMS করেছেন, এবং তিনি বলেছেন যে এবং সেটা করেছি বলে থ্যাংক ইউ জানিয়েছেন আমাদের সবাইকে। আমাদেরকে আরিফুল SMS করেছেন, লিখেছেন যে SMS পড়েন না কেন। আমাদেরকে এছাড়াও MD লালন খান আমাদের SMS করেছেন জামালপুর থেকে, এবং তিনি একা শুনছেন, ভয় লাগছে তার কাছে। দুলাল আমাদের SMS করেছেন আমাদেরকে MD সম্রাট। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাইফ নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে SMS করেছেন রাসেল হুসাইন, এবং তিনি বলছেন যে ভূত FM-টা কাছে জোশ লাগছে আমাদেরকে। এছাড়াও সোয়াব SMS করেছেন, আরো অনেকেই আমাদের SMS করেছেন। আমাদের সাথে ফেসবুকে কিন্তু অনেকেই এখন কানেক্টেড আছেন, আমি যেটা দেখতে পাচ্ছি আর কি। থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য। এবং আমাদেরকে নিশিত মুন লিখেছেন যে ফার্স্ট যে স্টোরিটা, যে সাইটা বলেছিলেন, তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা ইজ গুড। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি
আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন ফেসবুকে, এবং আমি দেখতে পাচ্ছি যে জান্নাতুল ফেরদৌস স্বর্ণা লিখেছেন, আজ কিন্তু তার কাছে অতটা বেশি ভালো লাগছে না। আমাদেরকে অভি হুসাইন SMS করেছেন এবং ফেসবুকে লিখেছেন, এবং তিনি বলছেন যে ভূত এফএম আচ্ছা এটা অবশ্য ভূত এফএম রাসেল ভাই আপনার খুব ফ্রেন্ড, ওকে আমি বুঝি নাই। আমাকে এছাড়া তারেক আজিজ লিখেছেন যে তিনি এবং তার ওয়াইফ একসাথে শুনছেন। আমাদেরকে আলামিন এখানে কমেন্ট করেছেন, লিখেছেন আমি বাসায় একা ভূত এফএম শুনছি, অনেক ভয় করছে। এছাড়াও আমাদের কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি লিখেছেন রাসেল ভাই আমি বরিশাল থেকে ভূত এফএম শুনছি, ভালো লাগছে। তানভীর আমাদেরকে এখানে কমেন্ট করেছেন, এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন ফেসবুকে ভেরি নাইস পাপন এটা লিখেছেন তিনি। আচ্ছা আমি রায়হান এবং রাকিবুল লাইট অফ করে ভূত এফএম শুনছি লিখেছেন আমাদেরকে হাফিজুর রহমান। আপনি যদি আমাদেরকে SMS পাঠাতে চান মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radioforti.fm which is BHWTFM@radioforti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা আমাদেরকে ইমেল করছেন তাদেরকে বলে রাখি শুরুতেই উল্লেখ করুন আপনি ঘটনাটি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি জানেন আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার ঘটনাটি আপনি না লিখে সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিন অডিও ক্লিপটি আমাদের কাছে, এবং ডেফিনেটলি যদি সেটা সিলেক্টেড হয় আমরা সেটা প্লে করবো। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান ওদেরকে বলি চলে যান www.facebook.com/radio.furti। আমরা চলে যাব আরো একটি ঘটনায়, যে ঘটনাটি এই মুহূর্তে আমার কাছে রয়েছে, এবং ঘটনাটি যেভাবে আপনারা পাঠিয়েছেন ঠিক সেইভাবেই আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। অলরাইট, আমি চলে যাচ্ছি ঘটনায়, এবং এই ঘটনাটি দেখুন আপনাদের কেমন লাগে। লিখেছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন? তা আমি আপনাকে জিজ্ঞেস করবো না, কারণ আপনি সবসময় ভালো ধরে। যাই হোক, আমি নাটোর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ কাউসারুল আবেদিন রাজন। আমি এখন একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করছি। রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটা বলবো তা আসলে আমার বন্ধুর কাছে কয়েক মাস আগে শুনেছি। সে মালয়েশিয়াতে থাকে, ঘটনাটা ওখানেই ঘটেছিল। সে দেশে আসার পরে আমার সাথে কথা বলার এক মুহূর্তে এই ঘটনাটা শেয়ার করে। আমি এপিসোডে একটা ঘটনা পাঠিয়েছিলাম কিন্তু পড়া হয়নি, আজকে আবার পাঠালাম, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। বন্ধু যেভাবে লিখেছেন তিনি ঠিক সেভাবে আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে লিখেছেন। আমি যে বিল্ডিং এ থাকি ওটা 4 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, আমরা 3 তলায় থাকতাম, কিন্তু এক বিশেষ কারণে আমাদের বাড়িটা পরিবর্তন করতে হলো। সিদ্ধান্ত নেওয়ার পরদিন আমরা সেই বাসাতে শিফট করলাম। নতুন বিল্ডিংটা ছিল 1 তলা বিশিষ্ট এবং সেখানে অনেক পরিবারই থাকতে পারবে। তবে সমস্যা হচ্ছে বাড়িটির আশেপাশে কোনো মার্কেট বা কোনো বাজার নেই, চারিদিকে কেমন যেন অন্ধকার। তবু কিছু কিছু বিল্ডিং তৈরি হচ্ছে। আমাদের বাড়ির কিছু ঠিক দূরে খ্রিস্টানদের সমাধি, এবং সেদিনও একটা ব্যক্তিকে সমাধিস্থ করা হলো। আমরা আমাদের নতুন বাসায় ঢুকলাম, ঘরে ঢুকেই কিছু যেন একটা গন্ধ আমার নাকে প্রবেশ করলো। আমি ভাবলাম হয়তো অনেকদিন ধরে বন্ধ থাকার কারণে এমন হচ্ছে, তাই আমি কিছু না বলে আমার রুমে চলে গেলাম। পরের দিন সকালে আমি বাইরে বেরিয়েই দেখি একটা সাপটা আমাদেরকে ধেয়ে আসছিল। আমি সাপ সাপ বলে চিৎকার করতে আব্বু আসলো এবং বলল কই সাপ, কিন্তু তিনি কোনো সাপই দেখতে পাননি। এরকম মাঝে মাঝে ওই সাপটা আমি দেখেছি। একদিন রাতে আনুমানিক 1টার দিকে আমার ঘুম ভেঙে গেল, দেখলাম পায়ের কাছে জানালাটা খোলা, কিন্তু তবুও খুব গরম লাগছিল, কারণ ইলেকট্রিসিটি ছিল না, ঘরটা ছিল অন্ধকার। আমি লাইট জ্বালানোর চেষ্টা করলাম কিন্তু কিছুই খুঁজে পেলাম না, তবে চাঁদের আলোয় ঘরের অনেকটাই দেখা যাচ্ছিল। আমার একটু ভয় লাগলো, আমি একটু পরে উঠে বসলাম। সেই সময় আমি যা কখনো ভাবিনি তাই হলো, আমার বিছানার ঠিক পাশে আমার সামনে একটা কফিন দেখতে পেলাম। কফিনের ঢাকনাটা খোলা, তার ভেতরে একটা 12-13 বছরের মেয়ের লাশ দেখতে পেলাম। আমি লক্ষ্য করলাম সে আমাকে এমন ভাবে দেখছে যে সে আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। এ পর্যন্ত হলে ঠিক ছিল, কিন্তু তারপরে যা ঘটলো তা দেখে আমার গায়ের লোম এখনো দাঁড়িয়ে যাচ্ছে। দেখলাম সে কিছুক্ষণ পর উঠে বসলো আর আমাকে বলল যে আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। সে খপ করে আমার হাতটা ধরে ফেললো এবং আমি এই পরিমাণ ভয় পেলাম যে আমি চিৎকার দিতে পারলাম না। আব্বু বলল আমাকে ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। আমি পরে আর কিছু মনে করতে পারিনি।
এই ছিল ঘটনা, এবং এই ঘটনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন যে কেমন লাগলো। সেই সাথে আরো একবার আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে। যাওয়ার আগে জানিয়ে যাই, আমাদের যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM, এবং আমাদের যদি আপনি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhoot FM. The night comes alive. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। ঘড়িতে সময় রাতে 1:12। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আমি সরাসরি চলে যাব আমাদের নতুন একজন অতিথি জয়েন করেছেন তার কাছে। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি প্লিজ আপনি, এবং আমাদের ডিমান্ড থাকে মেডিকেল স্টুডেন্টদের কথা সবসময় আপনারা বলেন। সো একজন মেডিকেল স্টুডেন্ট এই মুহূর্তে উপস্থিত আছে, আপনার নামটা বলবেন। হ্যাঁ, যে আমার নাম সৌমিক। সৌমিক, ডক্টর সৌমিক না? এখনো পর্যন্ত হন নাই, হয়ে যাবেন। আচ্ছা, ওকে ফাইন। আমরা চলে যাই আপনার ঘটনায়। যে ঘটনাটি আপনি আমাকে পাঠিয়েছিলেন সেই ঘটনাটা শুনি। জি ভাইয়া, ঘটনাটা হচ্ছে রোজার কিছুদিন আগে। তো এই ঘটনাটা আমার কলেজে, রোজার কিছুদিন আগে আমার কলেজে টার্ম পরীক্ষা শুরু হয়। প্রথম পরীক্ষার দিন, প্যাথোলজি পরীক্ষার দিন। তো আমাদের যখন পরীক্ষা ছিল আমরা পরীক্ষার হলে ঢুকি। তো যখন পরীক্ষা শুরু হয় তখন আমাদের টিচাররা আসেন খাতা এবং কোশ্চেন নিয়ে। তো আসার পরে যখন পরীক্ষা শুরু হয়ে যায়, তো আমি ম্যাডাম যখন ঢুকেন, আমাদের ম্যাডাম, তো আমি দেখি ওনার পিছনে আরো একজন মেয়ে ঢুকতেছে, খুব সুন্দর ভালো ড্রেস আপ। তো যখন ঘন্টা পড়ে যায়, ম্যাডাম কোশ্চেন দিয়ে দেয়, খাতা দিয়ে দেয়, তো আমরা লিখতেছি। তো এই যে মেয়েটা ঢুকছে ম্যাডামের সাথে, তো উনিও আছেন ক্লাসে। তো আমি মনে করছি হয়তো নতুন ডিপার্টমেন্টে হয়তো নতুন টিচার আসছেন, উনি হয়তো পরীক্ষায় গার্ড দিচ্ছেন। এরপরে কিছুক্ষণ পরে লক্ষ্য করতেছি যে আমি শুধু দেখতেছি, আর কেউ ওই মেয়েটাকে দেখতেছে না। একমাত্র আপনি দেখছেন? হ্যাঁ জি, তো আমি দেখছি। কারণ হচ্ছে ওই ম্যাম যেদিকে যায় মেয়েটা পিছনে পিছনে যাচ্ছে। তো ম্যাম সামনে চলে আসে এবং ওই মেয়েটা পিছনে দাঁড়ানো থাকে, এবং উনি যে বেঞ্চের কাছে দাঁড়ানো থাকে ওই বেঞ্চ থেকে একজন স্টুডেন্ট ম্যাডামের কাছে পেজ চায়। সামনে যে ম্যাডাম চলে গেছে তার কাছে বলছে ম্যাডাম পেজ দেন। তো উনি যদি পাশের জনকে দেখতো তাহলে তো ওনার কাছে বলতো যে ম্যাডাম পেজ দেন। কাছে যিনি আছেন তাকে পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওকে। এরপরে আমি শিওর হওয়ার জন্য যে আমার সামনে যাচ্ছে তাই জিজ্ঞেস করলাম ক্লাসে ম্যাডাম কয় যা? তো বলছিল ক্লাসে তো ম্যাডাম একজন। ক্লাসে ম্যাডাম দুইজন না? কি না, ক্লাসে তো ম্যাডাম দুইজন না, ম্যাডাম একজন। এটা বলার পর আমি তাকেছি, তো দেখি মেয়েটা তাকে আমার দিকে হাসতেছে। আমি এতে ভয় পেয়ে যাই, আর অবাক হয়ে যে কি ব্যাপার, ও বলতেছে তাহলে আমি কি। তো এরপরে আবার ঘুরতেছে, ঘুরে আমি যে বেঞ্চে ওই বেঞ্চের কাছে আসতেছে, আমার দিকে হাসতেছে। তো এরকম আর কি ম্যাডামের সাথে ছিল। তারপর কিছুক্ষণ পরে ম্যাডাম ডাইসে যে চেয়ারে বসেন, এবং এরপরে ওই মেয়েটা যাও বসেন চেয়ারে, মানে পাশের চেয়ারে বসেন। তো এই মুহূর্তে একজন স্যার আসে, তার হাতে একটা ব্যাগ ছিল। তো স্যার ওই ব্যাগটা চেয়ারের উপর রাখেন। তো উনি তো দেখতেছেন খালি চেয়ার, তো আমি দেখলাম যে এরকম পর্দা মানে একদম ভিতর দিয়ে চলে যায় হাত। তো এরকম ওই ব্যাগটা রাখলেন, এবং ব্যাগটা মনে হয় ট্রান্সপারেন্ট করে কিছুর ভিতর দিয়ে চলে গিয়ে একদম মানে জাস্ট চেয়ারের উপরে বসলো। তো আমি দেখতেছি ভিতর দিয়ে চলে গেল। এরপরে তো আমি অবাক হয়ে যাই। তো এরকম 1.5 ঘন্টা পরীক্ষা ছিল, 1.5 ঘন্টা এই পরীক্ষা হলো, এবং আমি দেখতেছি এবং উনি তাকে আমার দিকে হাসতেছেন। এরপরে পরে 2-3 দিন পরে আর কি আমি এরকম টিফিন পিরিয়ডের সময় নামতেছিলাম। তো যে ফ্লোরে টিচারদের বসেন সেই ফ্লোরের সামনে একটা মেয়েটা দাঁড়ায় আছে। এরকম আমি আরো 2-3 বার ম্যাডামের সাথে দেখছি মেয়েটা। এরপরে আমি ঈদের ছুটি যখন বাড়িতে যাই তখন আর কি আমি জিজ্ঞেস করছি, যারা এগুলাতেই করেন আলেমদেরকে জিজ্ঞেস করছি, তো ওনারা বলছেন যে হ্যাঁ ম্যাডামের সাথে আসে, কিন্তু এটা কোনো ক্ষতি করবে না, ওনার সাথে থেকে শিখতেছে। আমরা মাঝে মাঝে শুনি যেরকম আপনি বুঝতে পারছি খুব আল্লাহ লোক, আপনার এখনো দেখতে পাচ্ছি মাথায় পাগড়ি, এবং আপনি এটা নিশ্চয়ই জেনেও থাকবেন যে মাঝে মাঝে আমরা শুনি যে মাদ্রাসাতেও এরকম জিনরা পড়াশোনা করে, এবং অনেক স্কুল বা কলেজেও এরকম। তার মানে আপনার কাছে এরকম কিছু নিশ্চয়ই মনে হয়েছে যে হয়তো সেরকমই কোন একটা কিছু। আমার জানা মতে মানে যদি লিসেনাররা প্রুফ চায় প্রুফ দিতে পারবো না, লিসেনাররা যদি প্রুফ চায় প্রুফ দিতে পারবো না, কিন্তু ওই যে আমি আপনাকে যেটা বলতেছিলাম যে আমার দাদির ব্যাপারটা, তো উনি আর যে মানে যিনি ওনাকে মেয়ে বানাইছেন আবুল হোসেন, ওনার ভাই
তিনি একজন জিন আপনার দাদিকে হ্যাঁ মেয়ে বানিয়েছেন। তো উনার যে ভাই, আমি নাম বলবো না, বাংলাদেশের নাম করা একটা মেডিকেল কলেজ স্টুডেন্ট, ওখান থেকে পাশ করা। তিনি মানুষ না, না জিন। জিন, আপনি একদম 100% শিওর? 100% শিওর। এবং ওনারা দুই ভাই, আমি যখন 4-5 পড়ি, তো রাতের বেলা আর কি ওই যে চাচার কথা, আমার দাদির চাচা অনেক বয়স, তো উনি ডাইকে আনছেন, ওনারা দুই ভাই আসছিল। তো আসার পরে ওই আমার দাদি বলছে আমার নাতিকে তো আমি ডাক্তারি পড়াবো, খুব শখ। হ্যাঁ আমার ভাই, ছোট ভাই তো পাশ করছে। ভেরি ইন্টারেস্টিং। এবং ওই মানে আমার জেলারই মেডিকেল, ওই মেডিকেল থেকে পাশ করছে। হ্যাঁ ঠিক আছে, ও তো পাশ করছে, ও তো এখন আমাদেরকে এখন দেখে। মানে আপনি নিজে জানেন, তার সাথে কথা বলেছেন? হ্যাঁ, এবং উনি বলতেছে যে যেহেতু তুমি আমার মেয়ে, এখন তুমি আজকে নতুন নিয়ে আসছো, তোমার নাতিকে নিয়ে আসছো, এর সাথে তো আমি কথা বলি নাই, তো কিছু নিয়ে আসতে হয়। তো এরপরে আমরা একটা আওয়াজ পেলাম, কিছুক্ষণ পরে আরেকটা আওয়াজ পেলাম। তো পাওয়ার পরে উনি বলতেছে আমি যাওয়ার পরে লাইটটা জ্বালাই দেখো। তো আমার এখন মনে আছে স্পষ্ট, লাইটটা জ্বালানোর সাথে দেখি অনেক বড়, মাত্র গাছ থেকে ডাল ভেঙে আঙুর নিয়ে আসলে ডাল সহ, একদম ডাল সহ অনেক বড় একটা আঙুরের থোকা, এবং ওখান থেকে একটা তারা দৌড় দিয়ে চলে গেল। আচ্ছা ভাই, আপনি আমাকে একটু বলেন তো, মানে উনি যখন আসেন কিভাবে আসেন? কোন মানুষের রূপ ধরে আসেন নাকি জাস্ট বোঝা যায় যে কেউ একজন এসেছেন? মানে আপনাকে আমি একটা জিনিস দেখাবো বলছিলাম, ওটা তসবি, জিন ডাকার তসবি, ওটা আমার সাথে আছে, ওটা আমার দাদি আমাকে দিয়ে দিয়েছেন, ওইটা আমি পড়ি সবসময় ওই তসবি দিয়ে। তো ওই জিন ডাকার সময় উনি মানে তসবিতে করে আমল করে ডাকেন, আর ঘরগুলো অন্ধকার থাকে, এবং আপনি সামনে এরকম যে টিনের কৌটার উপরে হাত দিয়ে বাড়ি দিলে একটা আওয়াজ হয় না, থপ 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 একটা আওয়াজ হয়, এরকম আওয়াজ দিয়ে এসে বসেন। এবং ভাষার এত সুন্দর উচ্চারণ, মানে এরকম নর্মালি আমরা কোনো মানুষের মুখে শুনি, খুবই সুন্দর উচ্চারণ, খুব সুন্দর সালাম দিয়ে এসে বসছেন। এবং সবচেয়ে বড় প্রমাণ হলো, ওনাকে বসার জন্য যে জায়গাটা রেডি করা হয়েছিল চাদর টান টান করে, এবং চলে যাওয়ার পরে একজন মানুষ যদি বসে, মানে যে আমরা নামাজের সময় যে আত্মীয় সুরতে বসি, ওইভাবে বসে যে ছাপটা থাকে, ওই ছাপটা ছিল দুই ভাইয়ের দুই পাশে। ও মাই গড, এবং ভয়াবহ ব্যাপার কিন্তু, একদম ভয়াবহ। এবং এরপরে উনি আরো 2-1 বার আসছেন, আমরা এরকম কথাবার্তা বলছি। ওই তসবিটা। আপনার নামটা আরেকবার বলবেন সবাইকে? সৌমিক। সৌমিকের জন্য কিছু SMS চাই, এবং সৌমিকের কথা আপনারা ফেসবুকে লিখবেন। আমার মনে হয় যে এরকম অদ্ভুত ঘটনার পরে আপনাদের অবশ্যই কিছু, যারা অনেক মানে কি বলবো, সেরকম ধরনের ঘটনার জন্য ওয়েট করছিলেন, তারা অলরেডি মনে হয় সেরকম পেয়ে গেছেন। আমি ফেসবুকে আসলে সৌমিককে নিয়ে লেখা এবং SMS এ কিছু জিনিস পড়তে চাই। সুতরাং অবশ্যই আপনারা যারা SMS করছেন, মোবাইলের মেসেজ অপশনকে টাইপ করুন ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। যারা আমাদেরকে ফেসবুকে কানেক্টেড থাকছেন বা ফেসবুকে কমেন্ট করতে চান, তাহলে চলে যান www.facebook.com/radiofurti। সৌমিক, আপনার নানু কথা বলছিলেন না? দাদু। আপনার দাদু, তিনি এখন কি জীবিত? হ্যাঁ, জীবিত। তাদেরকে আমরা একদিন আনতে চাই। আপনি যদি আপনাদের মানে উইথ ইউর পারমিশন যদি আপনি বলেন, তো অথবা আমরা সঙ্গে যে রেকর্ড করে নিয়ে আসতে পারি। মানে ওই ভাই, আমি আপনাকে বলছিলাম যে আমার আসার ব্যাপারটা, ওইটাও কিন্তু আমার বাড়িতে জানে না, কারণ আমাকে আমি আপনাকে প্রথমেই ওই অফিয়ারে যেটা বললাম যে সুস্থ ঘাটাঘাটি করার ব্যাপারে আমার একটু নিষেধ আছে। তো আমার দাদি বলে দেবো ইনশাআল্লাহ, যদি উনি আসে আগে। ওনার লাস্ট রোজার ঈদে তো ওনার কাছে যে ঘটনাটা শুনলাম, এক ভাইকে পরি ধরছিল আমাদের এলাকার এক ভাইয়া। তো উনি ওই পরীর বোন এসে বলে গেছে যে তুমি মাফ করে দাও, আমার বোনকে তো তুমি আটকে ফেলছো। অলরাইট, আমাদেরকে পৃথ্বী অলরেডি বলেছেন গায়ের লোম দাঁড়িয়ে আছে। আমাদেরকে এছাড়াও কার্তিক লিখেছেন যে তার কাছে ভয় লাগছে, এবং নাইম লিখেছেন যে ভাই ভেরি নাইস স্টোরি। আমাদেরকে নিলয় লিখেছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটার জন্য মাসুম ভাইকে থ্যাঙ্কস। আমাদেরকে হাবিবুল্লাহ লিখেছেন ভূত FM শুনছেন, ভালো লাগছে তার কাছে। এছাড়া আমাদেরকে আরো অনেকেই এখানে SMS করছেন, এবং আমি খুবই খুশি। আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমরা এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন। ওয়াসি আমাদের SMS করেছেন আমাদেরকে ফরিদ খান, ওয়াসির কাছে কফিনের ঘটনাটা ভালো লাগে নাই। আমাদেরকে আরিহা আগ্রাবাদ চিরং থেকে SMS করেছেন, এবং সৌমিকের জন্য তিনি খুব মানে ইন্টারেস্টিং ছিল ঘটনাটা, সেটা তিনি লিখেছেন আমাদেরকে। এছাড়াও আরো অনেকেই SMS করছেন। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনাটা শুনবো। ধন্যবাদ রাসেল ভাই, আমি পলাশ আহমেদ, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। তো আমি যে ঘটনাটা ফেস করেছি সেটা হচ্ছে গত মাসের লাস্ট উইকে। তো লাস্ট উইকে হচ্ছে আমার বিশেষ কোনো একটা জরুরি কাজে বাড়ি যাওয়ার জন্য খুব প্রয়োজন হয়। তো আমি নবীনগর বাস স্ট্যান্ডে যাই। তো আমি নবীনগরে যখন যাই তখন প্রায় 3টা ওভার হয়ে যায়।
তো আমি আনফরচুনেটলি বিকাল 3টার বাসটা মিস করি। তো কাউন্টারে ওনাকে জিজ্ঞেস করলাম যে নেক্সট বাস কখন আসবে। তো উনি আমাকে যেটা বললো যে 4টা বা 5টার কোনো বাস নেই, আপনি 6টার বাসে যেতে পারেন। তো যেহেতু বাড়িতে আমাকে যেতেই হবে, তার জন্য আমি ওনাকে বললাম ঠিক আছে আমি 6টার বাসেই যাবো। তো 6টার বাসে আমি টিকিট কাটলাম। আচ্ছা। তো এখানে 3টা থেকে 6টা মোট 3 ঘন্টা আমি এখানে সময় না কাটিয়ে, তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটু স্মৃতিসৌধে যাই, ওখানে গিয়ে সময় কাটাবো, তারপরে আমি বাসে মানে কাউন্টারে চলে আসবো। তো স্মৃতিসৌধে গেলাম, তো ওখানে কিছুক্ষণ বসে থাকলাম। তো তারপর স্মৃতিসৌধের পিছন দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো এক সময় আমি খেয়াল করলাম যে পিছন থেকে আমাকে একজন হাত দিয়ে বলতেছে যে আমাকে কিছু টাকা দে। তো আমি যখন পিছনে ফিরে তাকাই তখন দেখি যে একজন খুবই বয়স্ক একজন লোক, খুবই বৃদ্ধ। তো ওনাকে দেখে মানে আসলে ক্ষুধার্ত মনে হচ্ছিল, এবং ওনার চেহারাতে যেটা মানে ওনার চুল দাড়ি সমস্ত কিছু পাকা, এবং ওনার হচ্ছে আপনার পাঞ্জাবিটা হচ্ছে সাদা। তো এখানে বলে রাখি রাসেল ভাই যে এই লোকটার সঙ্গে আমার আরো একবার দেখা হয়েছিল। আচ্ছা। এবং সেটা হচ্ছে ওই বাস স্ট্যান্ডেই। আমি যেটা খেয়াল করি যে ওই লোকটি আমার খালু ছিল তখন আমার সঙ্গে। তো ওই লোকটি আমাদের দিকে মানে আমাদের কাছে এসে বলে যে আমাকে কিছু টাকা দে, সেম একই ঘটনাটা তখন। আচ্ছা। তো টাকা দিলাম ওনাকে, আমার খালু দিল 20 টাকা, আমি দিলাম 10 টাকা। তো উনি টাকাটা নিয়ে করলো কি জাস্ট ওখান থেকে সোজা চলে গেল, আর কারো কাছে কোনো টাকা চাইলো না। তো আমি এটা দেখে খুব অবাক হই আর কি। তো ওটা ছিল অনেক আগের যেটা। তো তারপর হচ্ছে যে উনি আমাকে বলল যে তোমাকে দেখে অনেক প্রেশান লাগতেছে, ঠিক আছে, হয়তো তুমি কোনো একটা কাজের জন্য খুবই অস্থির। তো তুমি যেখানে যাচ্ছ তো সেখানে গিয়ে কিন্তু তোমার সে কাজটা হবে না, তুমি বরঞ্চ বাড়ি চলে যাও। তো আমি ওনার কথা শুনে একটু মানে মানে নিজেকে একটু মানে খুব চিন্তিত লাগতেছিল যে আসলে এই লোকটা কি বলে যে বাড়ি গেলে আমার কাজটা হবে না, কিন্তু বাড়ি যাওয়া আমার দরকার এই কাজটার জন্য। তো আমি চলে আসি বাস স্ট্যান্ডে, বাস চলে আসে, ওনার কথা ভাবতে ভাবতে বাসটা চলে আসে। তো আমি বাসে উঠলাম আল্লাহ ভরসা করে যে আমি যাই। তো বৃষ্টি পড়তেছিল আস্তে আস্তে। আমি যখন টাঙ্গাইল ক্রস করি তখন মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমার বাড়িতে আমি যেখানে নামবো তখন প্রায় রাত 2টা। সমস্ত দোকানপাট বন্ধ গ্রামাঞ্চলের, শুধুমাত্র হচ্ছে আপনার দোকানপাটের সামনে যে লাইট গুলো এগুলো জ্বলতেছিল। তো আমার মামার একটা দোকান ছিল মার্কেট মানে বাজারে। ভাবলাম যে ওখানে যাই, যদি ওনারা থাকে তাহলে ওনাদের সঙ্গে আমি বাড়ি যেতে পারবো মানে একসঙ্গে। তো দোকানে গিয়ে দেখি আনফরচুনেটলি দোকানটাও বন্ধ। তো এখন একা একাই যেতে হবে আমাকে। আমার বাজার থেকে আমার বাড়ি যেতে প্রায় 2টা পথ আছে, একটা হচ্ছে ঈদগাহ মাঠের ভিতর দিয়ে, আর একটা হচ্ছে ঈদগাহ মাঠের উল্টা পাশ দিয়ে। তো ঈদগাহ মাঠের ভিতরে হচ্ছে আপনার 2টা বট গাছ আছে, বিশাল 2টা বট গাছ। তো চিন্তা ভাবনা করতেছিলাম যে এত রাত্রে বট গাছের মানে নিচ দিয়ে যাওয়াটা আসলে অনিরাপদ, মানে নিরাপদ হবে না আমার জন্য। তো সিদ্ধান্ত নিলাম যে আমি উল্টা পথ দিয়ে যাবো। তো আমি উল্টা পথ দিয়ে যাচ্ছি। তো উল্টা পথে যাওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার সামনে একজন মানে বৃদ্ধ, খুবই একজন বৃদ্ধ মানুষ, উনি ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বৃষ্টি তখন পড়তেছে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। তো আমি একটু জোরে ওনাকে ধরার জন্য চেষ্টা করলাম। তো ওনাকে আমি গিয়ে বললাম যে চাচা আপনি যাবেন কোথায়। তো উনি অ্যাকচুয়ালি আমার গ্রামের নামটাই মেনশন করলো যে আমি ওই গ্রামে যাব। তো আমার কেন জানি ওনার কণ্ঠটা খুবই পরিচিত মনে হলো। তো আমি ওনার সামনে গেলাম, সামনে গিয়ে দেখি যে উনি আমার এলাকারই এবং দূর সম্পর্কের এক জ্যাঠা। তো ওনাকে বললাম যে আপনি এত রাতে কই থেকে আসলেন। তো উনি আমাকে যেটা বললো যে বাবা আমি তো এখানে নাইট গার্ড, তো বাড়ি থেকে আসার সময় তোমার চাচিকে অসুস্থ দেখছিলাম, তো আজকে আর পুরো ডিউটি করবো না, এই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। তো উনি আমাকে বললো যে তুমি কই থেকে আসলাম। আমি বললাম আমি ঢাকা থেকে আসলাম। তো ওনার সঙ্গে আমি বাড়ি পর্যন্ত প্রায় অনেকক্ষণ গল্প করলাম, আমাদের রাস্তা যতক্ষণ শেষ হয়নি। আমি ওনাকে বললাম যে আসলে নাইট গার্ড কতদিন ধরে চাকরি করতেছেন। তারপরে আমি বললাম যে চাচি জ্যাঠা কি ধরনের অসুস্থ। তো এই সমস্ত গল্প করতে করতে একসময় আগে আমার বাড়িটা পড়ে, তারপর ওনার বাড়ি। তো ওনাকে বললাম যে জ্যাঠাই আপনাকে আমি আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। তো উনি আমাকে বললো যে না তুমি যাও, তুমি অনেক ক্লান্ত, তুমি ঢাকা থেকে আসছো, তুমি চলে যাও, আমি একাই যেতে পারবো। তো আমি বাড়ি আসি। বাড়িতে আমি কাপড় চোপড় চেঞ্জ করে আমি অশ্রমে যাই। অশ্রমে যাওয়ার পথেই আমি শুনি যে চিল্লা পাল্লা একদম কান্নাকাটি শব্দ। তো আমি এবং এই শব্দটা আসতেছিল ওই জ্যাঠার বাড়ি থেকে। তো তাড়াতাড়ি করে আমি আসি, আমার নানুর কাছে আসি। তো ওনাকে বললাম যে চলেন তো দেখি কি হয়েছে, ওখানে যাই। তো ওখানে গিয়ে দেখি অ্যাকচুয়ালি যে জ্যাঠাই যিনি অসুস্থ উনি মারা গেছে। তো জ্যাঠার ছেলে যিনি ছিল উনি আমার নানা হয় সম্পর্কে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে জ্যাঠা কোথায়, মানে আমি ওনাকে দেখতেছিলাম না ওই জায়গায়, এই জন্য ওনার কথা আমি বলতেছিলাম। তো উনি আমাকে বলতেছে যে আব্বা তো গতকাল মারা গেছে, এবং ওনাকে সন্ধ্যায় দাফন করা হয়। ঠিক আছে। তো এই কথা শুনে আমি পুরাই একদম
থান্ডার্ড হয়ে যায়, মানে আমার মানে মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না যে কি বলে এই লোক। আমি যার সঙ্গে এতক্ষণ বাজার থেকে আসলাম সেই লোক এই কথা বলতেছে আমাকে। তো আমি ওখানে আর বেশিক্ষণ দেরি করি না, দ্যাটস আমি চলে আসি আমার বাড়িতে। তো ওখানে ঘুমাই, পরবর্তী মানে অনেক রাত হয়ে গেছে তো ঘুমাই। তো ঘুম থেকে সকালবেলা আমি উঠি, আমার নেক্সট কাজ যেটা আমি কাজে যাওয়ার যে জন্য আসছিলাম, তো আমি প্রায় রেডি, আমি বের হবো বাসা থেকে। তো তখনই আমাকে ফোন দেয় আমি যার কাছে যাব। তো উনি আমাকে বলে যে আপনার আসার দরকার নেই, আপনার কাজটা এখন হবে না, আপনি বরঞ্চ আমরা আপনাকে পরে জানাবো। অ্যাকচুয়ালি আমি তাহলে বুঝতে পারলাম যে আপনি যখন বাস স্ট্যান্ডে ছিলেন, সেই ভদ্রলোক মানে যিনি আপনার কাছে খাবার চেয়েছিলেন, তিনি যে কথাটা বলেছেন সেটাও মিলে গেল। এবং আরো একটা ইন্টারেস্টিং যে জিনিসটা, মানে ভয়ঙ্কর জিনিসটা, যে যিনি আপনাকে বাসায় নিয়ে গেছিলেন তিনি অলরেডি তখন আর পৃথিবীতে নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনা। ইন দ্য মিন টাইম আমরা কিছু SMS পড়বো। আমাদের দেখতে পাচ্ছি SMS করেছেন, দেখতে পাচ্ছি মৌরিরা, এবং আমাদেরকে SMS করেছেন ময়মনসিং থেকে, নাম লেখেননি। মিল্টন আমাদের SMS করেছেন ফার্মগেট থেকে। এছাড়া আমাদেরকে আচ্ছা নাম লেখেননি, আমাদেরকে এছাড়া SMS করেছেন আজমি, এবং অনেক সুন্দর ঘটনা হচ্ছে, এবং তিনি ঢাকা থেকে বলছেন। ফাহিম রাজশাহী থেকে আমাদের SMS করেছেন প্রথম SMS। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি কিরণ লালবাগ থেকে। আশিক রাজশাহী থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন MD খায়রুল ইসলাম। এছাড়াও বিবর্ণ রাকেশ আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন শান্ত, এবং তার কাছে বাবু ভাইয়ের ঘটনাগুলো জোস লেগেছে। মামুন উত্তরা থেকে আমাদের SMS করেছেন। আজ ফার্স্ট রেডিও ফুটিতে তিনি SMS করলেন, আমি পড়ে ফেলেছি। আদনান বিডি টাইগার্স এর নিয়ে কি যেন বলতে গেছেন, আমি পড়তে পারলাম না জিনিসটা। MD কামরুল আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলেছেন যে তিনি সৌমিকের প্রশংসা করেছেন আর কি। এবং এছাড়া আমাদেরকে MD সোহাগ ময়মনসিং থেকে SMS করেছেন। ভূত আসাম আসাম লিখেছেন। আবির আমাদের SMS করেছেন, খুব ভয় পাচ্ছেন তিনি। আমাদেরকে বিদু SMS করেছেন, তিনি SMS করেছেন তেলিয়াপাড়া থেকে। এবং আমাদেরকে কবি জিঞ্জিরা থেকে SMS করেছেন সৌমিকের ঘটনাটা করা। আমাদেরকে SMS করেছেন কষ্টের, আচ্ছা আমাদেরকে SMS করেছেন, আমি পড়তে পারলাম না। ড্রামার রাব্বি খুলনা থেকে আমাদের SMS করেছেন চরম সৌমিক। আমাদেরকে SMS করেছেন রাতুল আমাদেরকে মদিনাবাগ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, এবং আমাদেরকে SMS করেছেন পিয়া রাজশাহী থেকে, খুব ভালো লাগছে তার কাছে। টিজে শিফ নোবেল আমাদের ওল্ড ঢাকা থেকে SMS করেছেন। রিবাত আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। এছাড়া আমাদের এনামুল SMS করেছেন যশোর থেকে। নুরুল আমিন আমাদের সিলেট থেকে SMS করেছেন। রাজ্জাক আমাদের তেজগাঁও থেকে SMS করেছেন। জাপানিজ আমাদেরকে SMS, আচ্ছা নামটা পড়তে পারলাম না। হাবিব আদনান আমাদের SMS করেছেন, খুব ভালো লাগছে তার কাছে। এছাড়া আমাদেরকে মিলন SMS করেছেন। আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে প্লিজ চলে যান আমাদের মোবাইলের মেসেজ অপশনে, এবং সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আই লাভ ভূত এফএম লিখেছেন মেহেদি হাসান ফেসবুকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও খুব একা আমাদেরকে SMS না, এখানে কমেন্ট করেছেন। আমাদেরকে এছাড়াও কমেন্ট করেছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি। এবং স্মিদ আমাদের SMS করেছেন, তার লেখাটা পড়তে বলেছেন। আমাদেরকে দরিদ্র বালক বলেছেন যে শুক্রবারে না হয় বৃহস্পতিবারে ভূত এফএম ভালো হয়। অনেকের জন্য সেটা সমস্যা হয়, সারাদিন অফিস করে এসে অনেকে টায়ার্ড থাকেন, এবং সেই দিন অনেক ধরনের কাজ থাকে। সো আমরা এই জন্য শুক্রবারটা কিন্তু বেছে নিয়েছি। তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রাইডের সাথে, এবং সেই ফ্রাইডে আরো অনেক ঘটনা আছে, আমি সেগুলো একসময় বলবো, আজকে সময় খুব কম, অনেক গেস্ট এখনো আছেন। আসিফ আহমেদ আমাদের এখানে কমেন্ট করেছেন, এবং তিনি তার কাছে পিকচারটা অনেক পছন্দ হয়েছে। প্রোফাইল না, যে পিকচারটা আজকে আমরা পোস্ট করেছি। এনিওয়েজ, আপনি যদি ফেসবুকে কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। আমরা একটা ছোট্ট ঘটনায় যাব, প্লিজ একটু বলবেন আপনার ঘটনাটা। আপনার নামটা শুরুতে একটু বলবেন, তারপরে। হাই লিসেনার্স, আমি রুয়েল নেত্রকোনার দুর্গাপুর থেকে এসেছি। জি, আপনি বারবার করে বলছেন আপনার মানে যেখান থেকে আপনি এসেছেন সেটা খুব প্রত্যন্ত একটা, এটা একটা বর্ডার সাইড ইন্ডিয়ার কাছাকাছি। তো আমি যে ঘটনাটি শেয়ার করছি আপনাদের সাথে, এটি আমার এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা, সম্প্রতি ঈদের 3 দিন পরে। তো যাকে নিয়ে ঘটনাটি, ওর নাম সেজান আর সাজিদ, ওরা 2 ভাই। তো ওরা ওদের মামার বাড়ি দুর্গাপুরে ছিল আর কি। তো ওরা ওইখানে বেড়াতে গিয়েছিল ঈদের মধ্যে। তো ঈদে বেড়াতে গিয়ে ওরা নদীতে, সোমেশ্বরী নদী আছে আর কি ওই জায়গায়, ওই নদীতে ওরা গোসল করতে গিয়েছিল। তো ওইখানে ড্রেজার দিয়ে যে বালু তোলা, ড্রেজার দিয়ে বালু তোলার ফলে যে গর্তটা হয়ে যায়, তো ওই গর্তে সাজিন মানে গোসল করতে করতে হঠাৎ ওই গর্তের দিকে চলে যায়। তো ওই গর্তে যাওয়ার সময় মানে ওর সাথে যে 2 জন ছিল, সাজিদ ওর আপন ভাই আর একজন মামাতো ভাই,
তো ওরা দুজন ওকে অনেক মানে টেনে তোলার চেষ্টা করে, বাট একটা কি মানে ওই দিক থেকে একটা বিশাল শক্তি প্রয়োগ করে ওকে মানে নিজ দিকে নিয়ে যাচ্ছে আর কি, এই টাইপের একটা কিছু। তো নিমেষের মধ্যে সাজিন মানে তলিয়ে গেল এই ওই গর্তটার মধ্যেই। তো সাজিনকে আর খুঁজে পাওয়া গেল না। তো এই সভাপতি তখন ঈদের ছুটি চলছিল, আশেপাশে কোনো শ্রমিক ছিল না, এখানে যেহেতু অনেক শ্রমিক থাকতো, কোনো শ্রমিক ছিল না ঈদের কারণে। তো ওরা মানে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে কিনারা এসে অনেক আশেপাশে যে 2-4 জন লোক পেয়েছিল, তো ওরা এসে খোঁজাখুঁজি শুরু করলো আর কি ওই জায়গাটাতে। তো ওরা আসলো, আস্তে আস্তে সবাই আসলো, ওদের ফ্যামিলির সব আসতে থাকলো। এসে অনেক খোঁজাখুঁজির পরও সাজিনের জীবিত অথবা মৃত সাজিনকে উদ্ধার করা সম্ভব হলো না। তো এর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছিল, ডুবুরিরা আসলো এখান থেকে। ওরাও ওই দিন সারাদিন চেষ্টা করার পরে উদ্ধার হলো না সাজিনের লাশ। তো পরের দিনও ফায়ার সার্ভিস চেষ্টা করতে থাকলো, তো ওটা সম্ভব হলো না। তো এর পরদিন আমাদের এখানে যে উপজেলা চেয়ারম্যান আছে এমদাদ খান, তো উনি একটি ছেলেকে নিয়ে আসছেন। ওই ছেলেটি কথা বলতে পারে না, একটু অদ্ভুত টাইপের আর কি, বোবা। তো ওর বয়স 15-16 হবে। তো ওই ছেলেটিকে আনা হয়েছে ওই লাশটা উদ্ধার করার জন্য। সেটা বুঝতে পেরেছি। তো ওই ছেলেটিকে লোকেশনটা দেখিয়ে দেওয়া হলো, তো ও ওই জায়গায় গিয়েছিল। তো এখানে আরেকটা কথা বলা দরকার যে ওর সাথে ওর মা সব সময় থাকে আর কি। আচ্ছা। তো ও এই ধরনের কাজ এই প্রথম না, আরো বেশ কয়েকবার করেছে। তো এই মুহূর্তে ওর মা যেটা করে আর কি, তো ও যখন পানিতে নামে আর কি, পানিতে নামার সময় ওর মা মানে মোমবাতি টুমবাতি টাইপের একটা কিছু নিয়ে মানে ধ্যানে বসে আর কি। যখন উনি মানে পানি থেকে না ওঠা পর্যন্ত উনি ধ্যান করতে থাকেন। তো ওই ছেলেটি নামলো প্রথমবার নেমে ও লাশের সন্ধান পেল না। তো সভাপতি উঠে আসলো, উঠে এসে সবাই জিজ্ঞেস করতে থাকলো। তো ও তো বুবা কথা বলতে মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ বোঝাতে চাইলো যেটা আর কি, যেটা সূর্যাস্তের আগে সম্ভব না। আচ্ছা। সূর্য অস্ত গেল সন্ধ্যার পরে 6টার পরে আর কি। তো 6টার পরে ও আমার নামলো। তো তখন মানে আগে যেইভাবে নেমেছিল আর কি ওইভাবে নামে নাই। তো ও একটা মাংসের টুকরা ওর মা ওই গর্তেটাতে মানে ফেলে দেয় আর কি। তো ও ওই মাংসের টুকরাটাকে ফলো করতে করতে মানে নিচ দিকে যায়। তো মাংসের ও 3-4 মিনিট এখানে বলা যেটা উচিত, ওই ছেলেটি মানে পানির নিচে অনেকক্ষণ থাকতে পারে। সেটা আমি বুঝতে পেরেছি, অনেকক্ষণ থাকতে পারে, আগেও নিশ্চয়ই অনেকক্ষণ ছিল। 3-4 মিনিট হয়ে গেল। তো ও মাংসের টুকরাটি বেশি উঠলো হঠাৎ। আচ্ছা। মাংসের টুকরাটি বেশি ওঠার সাথে সাথেই ও লাশটি নিয়ে বেশি উঠলো, মানে কিনারে এসে বলল মাংসের টুকরাটা উঠলো, তারপর সে লাশটা নিয়ে সবাই তো তখন অনেকে। তো এখন ওই বুবা ছেলেটি সম্পর্কে আসা যায়। তো ও আসলে জন্ম থেকে বুবা না আর কি। তো ও যখন ছোট ছিল 5-6 বছর বয়স, তো ওর বাবার সাথে মাছ ধরতে গিয়েছিল একটি ডুবার পাশে। তো মাছ ধরার সময় ও মানে কোনো কারণে পানিতে পড়ে যায় আর কি, ডুবাতে পড়ে যায়। তো ডুবাতে পড়ার পর ওকে অনেক খোঁজাখুঁজি ওরালো, বাট ওর লাশ পাওয়া যায়নি, কোনোভাবে খুঁজে পাওয়া যায়নি। তো এইভাবে 1 সপ্তাহ পার হয়ে গেল। তো সবকিছু স্বাভাবিক হতে লাগলো আগের মতো। তো সবাই মেনে নিল ঘটনাটি, বাস্তব যেটা মেনে নিল। তো 1 সপ্তাহ পর হঠাৎ একবারে ফজরের আজানের পরে ওই ছেলেটি হঠাৎ মানে বাড়ির আঙিনায় এসে দাঁড়ালো। তোর আব্বা আম্মা স্বভাবত দেখে অবাক হয়ে গেল এবং একটু ভয় পেতে থাকলো আর কি, মানে একটু অন্যরকম ফিলিংস পেতে থাকলো। তো ওই ছেলেটি তখন যে মারা গেছে, হ্যাঁ মারা গেছে, তোরা ওদের বিশ্বাস হইতেছিল না ঘটনাটা। তো ওই ছেলেটি যখন উঠে আসলো, ওই ছেলেটির একটু অদ্ভুত টাইপের হয়ে গেল, প্লাস ও কথা বলতে পারে না, আগের মতো কথা বলতে পারে না। তো এরকম হতে থাকে ওর সাথে। তো এর মধ্যে আরো একটু বলা দরকার যেটা, তো এভাবে চলতে থাকে ওর, মানে ও ওইভাবে চলতে থাকে, আগের মতো আর স্বাভাবিক হয় নাই। তো ওই ছেলেটি কিছুদিন পর মানে 2-3 দিনের জন্য উদাও হয়ে যায় কোথায়। তো উদাও হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। তো আবার এমনি তো এটা স্বাভাবিক হয়ে গেছে। তো এইভাবেই ও মানে
এবং এই ছেলেটাই উদ্ধার করে। হ্যাঁ, ওই ছেলেটাই উদ্ধার করে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব এবং আমার সাথে মনে হচ্ছে যে মানে সেই ছেলেটার মানে যেভাবে মানে একটা স্বাভাবিক ছেলে এবং সেই ছেলেটার সাথে যে ঘটনার কারণে সে অস্বাভাবিক আচরণ করা শুরু করলো এবং তার মধ্যে নিশ্চয়ই কোন একটা পরিবর্তন ঘটেছিল। অনেক কিছু মানুষকে এভাবে অনেক ভাবে পরিবর্তন করে ফেলে। আমাদের ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুড। Bhoot FM. The night comes alive with শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় রাত 1:39। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনারা যারা SMS পাঠাচ্ছেন, যারা ফেসবুকে কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। যারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, এই মুহূর্তেও ঘটনা পাঠাচ্ছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন এটাই আশা করব এবং সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন এবং আপনাদের কারণেই এই প্রোগ্রামটা সুন্দর হয়। সুতরাং আপনারা ছাড়া আসলেই আমাদের কাছে অসম্ভব ভূত এফএম একটা দিনের জন্য সম্প্রচার করা। আমরা চলে যাব দিনারের কাছে, তার একটা ঘটনা শুনবো এবং ঘটনাটা কোথায় ঘটেছিল? জি রাসেল ভাই, আমাকে ঘটনাটি শেয়ার করেছে ফেসবুকে নাবিলা ইসলাম, এবং এটা কিশোরগঞ্জ জেলার কাজলা গ্রামের তারাইল থানার ঘটনা এটা। আচ্ছা, তো আমি সরাসরি নাবিল ইসলামের ঘটনা চলে যাই। ঘটনাটি ওর আম্মুর সাথে ঘটে এবং এটা রাসেল ভাই 1994 এর দিকের ঘটনা। তো ও আমাকে যেভাবে শেয়ার করে আমি ঠিক ওইভাবে বলছি, আশা করছি সবাই ভালো লাগবে। তো 1994-এ ওর আম্মু ক্লাস 9-এ পড়ে তখন। তো ওনাদের স্কুলটা ছিল ওনার বাসা থেকে 1/2 কিলোমিটার খুব কম দূরত্বে ছিল। তো উনি সবসময় স্কুল থেকে টিফিন পিরিয়ডের সময় বাসা চলে আসতেন এবং বাসা থেকে টিফিন করে আবার উনি স্কুলের দিকে রওনা হতেন। তো স্কুল থেকে ফেরার সময় ওনাদের বাসার যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে এরকম যে পাকা রাস্তা থেকে ওনাদের বাসার দিকে যে রাস্তাটা গেছে ওটা বেসিক্যালি মানে কাঁচা একটা রাস্তা, এবং তখন সেখানে কোনো বসতিও ছিল না এবং দুই পাশে ধানি জমি ছিল। আর ওদের বাসা যাওয়ার সময় ঠিক হাতের বাম দিকে একটা কবরস্থান পড়ে এবং হাতের ডান দিকে একটি কদম ফুলের গাছ এবং বিশাল ঘন জঙ্গল একটা ডান দিকে। তারপরে হচ্ছে তাদের বাসা। তো ওর আম্মু সবসময় চুল ছেড়ে রাখতেন। তো একদিন উনি এরকম বাসায় আসেন টিফিন পিরিয়ডের সময়। তো উনি টিফিন খেয়ে স্কুলের দিকে যখন রওনা হন তখন ঠিক উনি যখন ওই কদম ফুলটার গাছটার সামনে আসেন এবং কবরস্থানটার কাছাকাছি, তখন ওনার কাছে মনে হলো যে উনি স্লিক টাইপের কোনো কিছুর উপর পা রেখেছেন, সেটা হতে পারে কোনো নরম বা মসৃণ কোনো কিছুর উপর। তখন উনি একটু অবাক হয়ে নিচের দিকে তাকান, বাট উনি দেখলেন যে না, নিচে মাটি, সেখানে মানে স্লিক টাইপের কোনো কিছু নেই। ঠিক রাসেল ভাই, ওই মুহূর্তে উনি যেটা ফিল করলেন যে জোরে যদি কেউ ওনাকে ধাক্কা দিল, মানে এরকম একটা ফিল করলেন এবং ধাক্কার সঙ্গে সঙ্গে উনি সেখান থেকে প্রায় 1.5-2 ফিট দূরে গিয়ে পড়েন। তো উনি প্রথমে ভাবেন হয়তো কেউ তাকে ধাক্কা দিচ্ছে দুষ্টুমি করে। তো উনি উঠে দাঁড়িয়ে যেটা দেখলেন যে রাস্তার মধ্যে উনি ছাড়া আর কেউ নেই। তো উনি সেটাকে নর্মালি নেন, নর্মালি স্কুলে চলে যান। তো স্কুলে যাওয়ার পর যখন ওনার ক্লাস শেষ হয় তখন উনি যখন বাসায় ফিরতেছিলেন ওই রাস্তা দিয়ে, তখন উনি একটু অসুস্থ বোধ করতে লাগলেন। তো সেদিন যখন উনি বাসায় চলে আসেন সেদিন থেকে তার সাথে রাসেল ভাই যে ঘটনাগুলো শুরু হয় সেটা হচ্ছে ঠিক সেদিন থেকে নিয়ে টানা 4-5 দিন ওনার গায়ে জ্বর ছিল, খুব ভীষণ জ্বর ছিল তখন। তো ওনাকে অনেক ডাক্তার দেখানো হয়। তো এট দ্যাট টাইম ওনার যেটা হয় যে ওনার ঠিক তখন থেকে ওনার টাইফয়েড হয়ে যায় এবং রাসেল ভাই টাইফয়েডটার স্থায়িত্ব ছিল প্রায় 4 মাসেরও বেশি একটা সময় ওনার টাইফয়েড ছিল ওনার ভিতরে। তো এইদিকে নাবিল ইসলামের যে নানু ছিলেন, তো উনি যেটা চিন্তা করলেন যে উনি একটু রিলিজিয়াস ছিলেন। তো উনি ভাবলেন যে ওনাদের বাসার পাশে যে কবরস্থান আর যে জঙ্গল, সেখানটা নিয়ে অনেক মানে নর্মালি অনেক ঘটনা সবার মুখে প্রচলিত। আর জঙ্গলটার বর্ণনা হচ্ছে এরকম যে ওইখানকার যেসব কিছু লোক ছিল যারা ওঝা এবং যারা আপনার যে বলি দিত বা কোনো ভোগ টোগ দিত, সেই খাবারগুলো তারা ওই জঙ্গলের ভিতরেই দিতেন। তো উনি ভাবলেন যে কোনো ওঝা এনে দেখায় হয়তো বা কোনো প্যারানর্মাল রিজন এখানে থাকতে পারে। তো পাশের গ্রাম থেকে এক ওঝাকে ডেকে আনেন। তো ডেকে আনার পর যেটা হয় যে আন্টি যতটুকু মনে পড়ে আন্টি বলেন যে ওনাকে যখন ওঝা আসে তাদের বাসায়, তো গ্রামের সবাই জানাজানি হয় যে এরকম এক ওঝা আসছে ভূত তাড়াবে। তো তাদের বাসার লোক দিয়ে ভরে যায়। তো ওনার যতটুকু মনে পড়ে যে উনি উঠানে বসেছিলেন, ওনাকে সার্কেলি ওনাকে চারপাশে কিছু মাটির হাড়ি রাখা হয় এবং প্রতিটা হাড়ি হচ্ছে আপনার লাল কাপড় দিয়ে মানে বন্ধ করা ছিল এবং উল্টো করে রাখা হয়েছিল সেখানটায়। তো আন্টি যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে এরকম যে উনি একটা সময় লক্ষ্য করলেন যে সবগুলো হাড়ি একসাথে মানে ভাঙতে শুরু হইলো, মানে কেউ ভাঙতেছে না, সবাই কিন্তু তার থেকে দূরে দাঁড়িয়ে আছে আর উনি আর ওনার সামনে সে ওঝাটা বসে আছে। ঠিক এট দ্যাট টাইম উনি সেন্সেস হয়ে যান। তো যখন আসলে উনি সেন্স ফিরে উনি যেটা শুনতে পান সেটা হচ্ছে যে ওঝা যেটা বলে সেটা হচ্ছে এরকম যে উনি যখন বাসা থেকে স্কুলের দিকে যাচ্ছিলেন তো ওই কদম ফুলের গাছটার দিকে কোনো আপনার
পিশাচ টাইপের কিছু একটা, মানে সেখানে বসে সে মানে তার চুল শুকাচ্ছিল, এটা সে ওজাটা বলে। এবং উনি আনফর্চুনেটলি তার চুলের মধ্যে পা রাখেন। তো ওই সেদিন ওজা চলে যান, ঠিক তার 2 দিন পর সে ওজা আবার ওই বাসায় আসেন। তো বাসায় আসার পর উনি যখন তাকে এক্সারসাইজ করতে বসেন, তখন ওই ওঝা তার থেকে সেই খারাপ জিনিসটাকে কিছুতে তাড়াতে পারতেছিলেন না। তো শেষমেশ সে যেতে রাজি হয়, এবং তার একটা শর্ত ছিল যে ওর আম্মুর মাথার চুল অনেক বড় ছিল বেশ। তো ও যেটা বলে যে ওর মাথায় কোনো চুল থাকবে না, এবং চুল থাকলেও সেটা খুব ছোট থাকবে, উনি বড় চুল রাখতে পারবেন না। ঠিক রাসেল ভাই সেদিন রাতের বেলা ওর আম্মু যখন ঘুমায়, তখন ঘুম থেকে উঠে দেখে যে মাথার চুল যদি একসাথে অনেকগুলো চুল যদি টেনে উঠিয়ে ফেলা হয়, উনি যেভাবে পড়ে থাকবে চুলগুলো ঠিক ওইভাবে বালিশের উপর চুলগুলো পড়ে আছে। তো এই ঘটনা ঘটার পর রাসেল ভাই ওনার চুল সঙ্গে সঙ্গে ছোট করে ফেলা হয় সেই ওঝার পরামর্শেই, এবং ওনাকে কিছু তাবিজ দেওয়া হয়। এবং রাসেল ভাই ওনার সাথে আরো কিছু ঘটনা শুরু হয় এরকম যে উনি রাতে যখন শুয়ে আছেন রুমের মধ্যে, তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে তো ওনার রুমের দরজা খোলা, উনি রুমেও নেই, প্লাস মানে বাসার কোথাও নেই। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর মাঝে মধ্যে তাকে পাওয়া যাচ্ছে হলো উনি যেখানটায় সেই চুলটার উপর পা রেখেছিলেন ওইখানটা উনি হয়তো দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। তো যখন ওনার কাছ থেকে জিজ্ঞেস করা হতো যে তুমি এখানে কিভাবে আসলে, তখন কিন্তু রাসেল ভাই উনি কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারতেন না, এবং সঙ্গে সঙ্গে উনি সেন্সলেস হয়ে যেতেন সেখানটায়। তো এরকম ঘটনা ঘটতে থাকে ওনার সাথে রেগুলারলি। তো ওনারা অনেক ওজা টোজা দেখায়। তো এই মাঝখানে রাসেল ভাই ওনার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পর উনি শ্বশুরবাড়িতে চলে আসেন কিশোরগঞ্জের শহরের দিকে। তো ওইখানটা উনি বেশ কিছুদিন ভালো ছিলেন। তো তারপর ওনার ওই বাসাও সেম প্রবলেম গুলো আবার শুরু হয়, যে উনি রাতের বেলা উনি রুমে থাকছেন না, এবং রুম থেকে বাইরে হয়ে যাচ্ছেন, এবং উনি কেন বের হচ্ছেন বা কিসের জন্য বের হচ্ছেন উনি কিছুই কিন্তু বলতে পারতেছেন না। এবং রাসেল ভাই এখন পর্যন্ত মানে ওনার এই সমস্যাগুলো কিন্তু ওনার মাঝে মধ্যে এখনো হয়, এবং ওনার চুল আপনার এখনো ছোট। তো তার মানে উনি চুল আর কোনোদিন বড় রাখতে পারবেন? জি না, এটা ওই ওঝা বলে দেয় যে উনি আর কখনো চুল বড় করতে পারবেন না। এবং তারপর আরেকটা ঘটনা ঘটে তার সাথে, সেটা হচ্ছে এরকম, যখন ওনার প্রথম বেবি হবে তখন উনি ওনার মায়ের বাসা চলে আসেন সেই বাসাটায়। তো সেদিন যেদিন উনি ওই বাসায় প্রথম আসেন, সেদিন থেকে আরেকটা ঘটনা শুরু হয় যে সেদিন রাতে কিন্তু রাসেল ভাই তাদের বাসার সবাই একটা জিনিস দেখে, সেটা হচ্ছে তাদের গোসলখানার দিকে মানে কোন একজন মানুষ লাল শাড়ি পরে বসে আছে, এবং তার চুলগুলো সামনের দিকে, হয়তোবা সে তার আঙ্গুল বিলি করছে বা কোনো কিছু একটা করছে, এবং এটা রাসেল ভাই তাদের বাসার সবাই দেখে। এবং কন্টিনিউয়াসলি উনি যতদিন ছিলেন সেই বাসায় প্রতিটা মেম্বার কেউ না কেউ তাকে দেখতেছে, এবং এই ঘটনা প্রায় ওই গ্রামের সবাই জানে। তো এই ঘটনা দেখার পর উনি আবার কিন্তু ওনার হাজবেন্ডের বাসা চলে আসেন। তো এই মাঝখানে রাসেল ভাই আজকে অনেক বছর হয়ে গেছে, বাট উনি এই প্রবলেম গুলো স্টিল ফেস করতেছেন, এবং উনি এখন এগুলোর কোনো সলিউশন পাননি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। অফি আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে বাংলাদেশের ম্যাচ এবং ভূত এফএম দুটোই তিনি একসাথে উপভোগ করছেন। জুরাইন আমাদের লিখেছেন ফারজানা এবং রুনা, এবং তাদের ফার্স্ট SMS আমাদেরকে রিবাত রাজশাহী থেকে লিখেছেন আমি আমার ফ্রেন্ড নাহিদ শুনছি। নিলয় আমাদের রায়পাড়া থেকে লিখেছেন, রায়পাড়া নরসিংদী থেকে, যে আমার জীবনের একটি বাস্তব ঘটনা ভূত এফএম এর সাথে শেয়ার করতে চাই, কিভাবে পাঠাবো? আপনি আমাদেরকে ইমেল করে দিন, আপনি আপনার ঘটনাটি লিখে আমাদেরকে ইমেল করে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। কিরণ লালবাগ থেকে আমাদের SMS করেছেন।